10 বছর পর দেশে ফিরছে চৌধুরী বংশের একমাত্র ছেলে রুদ্র আয়ান চৌধুরী। চৌধুরী বাড়িতে এ যেন এক আনন্দ উৎসবের ন্যায়। অনেক বছর পর বাড়িতে ফিরে আসছে রুদ্র। সকলে কাজে ব্যস্ত, কেউ বা রান্না করছে তো কেউ রুদ্রের ঘর গোছাতে ব্যস্ত। বাবা চাচারা দুই ভাই, তাদের মধ্যে রুদ্রের বাবা রাইহান চৌধুরী এই বাড়ির বড়। তার মা রাবেয়া চৌধুরী। তার একটা ছোট বোন আছে, তার নাম আয়াত চৌধুরী। এবং রুদ্রের চাচা জাহিদ চৌধুরী এবং তার স্ত্রী আয়েশা চৌধুরী। তাদের একটা মাত্র মেয়ে আইরিন চৌধুরী। এই নিয়েই তাদের পরিবার। এবং তাদের পরিবারে আরো একজন আছে, যে রুদ্রের ফুফাতো বোন মায়া ইসলাম। মায়ার জন্মের পর তার মা বাবা দুজনেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সে মামা মামিদের সাথেই থাকে। মায়া ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। সে এবং আয়াত একই ক্লাসে পড়ে এবং একই ইউনিভার্সিটিতে। আয়াত মায়াকে যথেষ্ট স্নেহ করলেও তাদের পরিবারের কেউই মায়াকে পছন্দ করে না। তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অন্যের উপরে খেয়ে বেঁচে আছে, একটু থাকার ঠাঁই হয়েছে, এটাই অনেক মায়ার কাছে। রুদ্র এয়ারপোর্টে নামতেই ড্রাইভার আলতাফ মিয়াকে দেখতে পায়। তিনি আগে থেকেই রুদ্রের জন্য অপেক্ষা করছিলেন। রুদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যেমনটা বলেছিলাম, রেডি তো? জি স্যার। মূলত আলতাফ মিয়াকে রুদ্র আগে থেকে জানিয়ে রেখেছিল তার পছন্দের গাড়িটি রেডি রাখতে। সে মনে করে জীবনে বিলাসবহুলভাবে চলাটা খুবই গুরুত্বপূর্ণ। সে ফ্রান্স শহরের একজন বিখ্যাত বিজনেসম্যান। তাকে টক্কর দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। গাড়িটি চলতে শুরু করে চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে। মায়া সকল রান্না শেষ করে। এই বাড়ির সকল কাজ মায়া করে। তার রান্না শেষে সে গোসল করার জন্য তার জন্য বরাদ্দকৃত রুমে যায়। তাদের বাড়িটা 3 তলা। মায়ের রুমটা 2য় তলার 3 নাম্বার রুমটা। রুদ্র বাড়িতে পৌঁছাতেই সকলে ছুটে যায় তার কাছে। কেমন আছো ভাইয়া? দৌড়ে এসে রুদ্রকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে আয়াত। রুদ্র গম্ভীর হয়ে বলে, ভালো। বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই 3য় তলায় তার রুমে চলে যায়। বাড়ির বড়রা সকলে নিচের তলায় থাকে, আর ছোটরা সবাই 2য় তলায় থাকে। কিন্তু রুদ্রের ক্ষেত্রে তা ভিন্ন। সে 3য় তলায় থাকে। সে একা থাকতে পছন্দ করে। মায়া সবেমাত্র গোসল করে বের হয়েছে। তার মধ্যে সে খবর পেয়েছে রুদ্র ভাই এসেছে। তাই কোনো রকমে চুলগুলো মুছে নিচে নামে। সে নিচে গিয়ে দেখতে পায় রুদ্র সেখানে নেই। তাই নিজের রুমের উদ্দেশ্যে যেতে নিলে তখনই তার বড় মামি তার হাতে একটা ফ্রুটসের বাটি ধরিয়ে দিয়ে বলে, এটা 3 তলায়, রুদ্রের রুমে দিয়ে আসবি আর ঘোমটা দিয়ে যাবি। মায়া তার কথা মতো 3 তলায় গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ভাবে, একবার কি নক করে যাব। তারপর নক করে কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে রুমে যায়। কিন্তু সেখানেও কেউ ছিল না। তাই সে চলে আসতে নিলেই ওয়াশরুম থেকে রুদ্র বলে ওঠে, টাওয়ালটা দে তো আয়াত। মায়া ভাবে দেবে কি দেবে না, পর মুহূর্তেই ভাবে তারই তো ভাই। তাই সে হাত বাড়িয়ে টাওয়ালটা দেয়। কিন্তু এক হ্যাচকা টানে রুদ্র তাকে শাওয়ারের নিচে নিয়ে আসে। কি হলো? এত বড় ঘোমটা কার জন্য দিয়েছিস আয়াত? ভাইয়া ছাড়ুন প্লিজ, ছাড়ুন, ধরুন। এইসব কেমন অশ্লীল কথাবার্তা? মায়া চুপ করে থাকে। কি হলো, ঘোমটা খোল। রুদ্র মায়ার কোমর জড়িয়ে ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে। প্লিজ ভাইয়া ছাড়ুন, মামি জানলে মারবে আমাকে। চুপ করে দাঁড়িয়ে থাক, আমি কিন্তু এর থেকেও বেশি কিছু করতে পারি। তারপর রুদ্র আবারও বলে ওঠে, ডু ইউ নো ইউ আর সো হট সুইটহার্ট। মায়া দাঁড়িয়ে থাকতে লজ্জা হচ্ছে, কিন্তু রুদ্র তাকে ছাড়ছেও না। রুদ্রের সুঠম 6 প্যাক করা দেহের সাথে মায়া পেরে উঠতে পারছে না। কিছুক্ষণ পর মায়ার এমন হাঁসফাঁস দেখে তাকে ছেড়ে দেয় রুদ্র। মায়া ছাড়া পেয়ে 1 সেকেন্ডও দাঁড়ায় না সেখানে। রুদ্র পৈশাচিক হাসে আর বলে, ভেরি সুন ইউ আর মাই পার্মানেন্টলি মাইন সুইটহার্ট। রুদ্র টাওয়ালটা ছেড়ে অফ হোয়াইট একটা টি-শার্ট পরে এবং সফেদ রঙের একটা ট্রাউজার পরে নিচে আসে। সে এসেই কাউকে কিছু না বলে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বন্ধু মহলের উদ্দেশ্যে। দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই নিচে আসলেও মায়া আর নিচে আসে না। সে রুদ্রের এমন ব্যবহারে খুবই লজ্জিত। তার ঘৃণা হয় এখন রুদ্র ভাইকে। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়।
তখনও মায়া রুম থেকে বের হয় না। বের হলেও তার কাজ শেষ করে চলে যায় রুমে। রুদ্র একটু আগে বাসায় ফিরেছে। ফিরেই আয়াতকে বলেছে, এক কাপ কফি দিয়ে যা, উইদাউট সুগার। আয়াত কফি বানাতে রান্নাঘরে যায়। তখনই তার মা তাকে ডেকে পাঠালেন। আপু, তোমাকে বড় আম্মু ডাকছে, বলেই আইরিন চলে যায়। মায়াকে ওপর তলায় থেকে নিচে নামতে দেখে। ভাইয়াকে কফিটা দিয়ে আয় প্লিজ, আম্মু ডাকছে, বলেই আয়াত মায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। মায়ার আর কি করার, ছোট থেকেই সবার আদেশ পালন করে বড় হয়েছে। সকলে তাকে কাজের লোকের মতো করে কাজ করায়। তবে আয়াত তাকে বোনের মতো ভালোবাসে। সে কফির মগটা নিয়ে ওপরে রুদ্রের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। সে দরজায় নক করে। আয়। মায়াকে রুমে আসতে দেখে রুদ্রের মাথায় একটা শয়তানি বুদ্ধি জাগে। সে মায়াকে ভয় দেখানোর জন্য যেই না মায়া টেবিলে কফির মগটা রাখতে যাবে, তখনই রুদ্র মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে, যার ফলে মায়ার হাত থেকে সম্পূর্ণ গরম কফিটা মাটিতে পড়ে, তার পায়ে ছিটকেও পড়ে। রুদ্র তৎক্ষণাৎই মায়াকে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং শাওয়ার চালু করে দেয়, যার জন্য দুজনেই ভিজে যায়। রুদ্র এক পলকে মায়ার দিকে তাকিয়ে থাকে। মায়া রুদ্রের এমন স্পর্শে নিজেকে আর সামলাতে পারে না। মায়া কান্না করতে থাকে। রুদ্রের হুঁশ ফিরল মায়ার কান্নার শব্দে। সে মায়াকে এভাবে কান্না করতে দেখে বোকা বনে যায়। ভাবতে থাকে, মায়া কেন কান্না করছে, তার আবার পা বেশি পুড়ে যায়নি তো। পরেক্ষণেই আবার দেখতে পায় মায়া কান্না করতে করতে তার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। রুদ্র বুঝতে পেরেই মায়াকে বলে, এভাবে ইঁদুরের মতো ছোটাছুটি করছিস কেন? আমার খারাপ লাগছে ভাইয়া। খারাপ লাগছে কেন? মায়া পড়েছে মহা বিপদে। এখনই এই ভাইরূপী গম্ভীর লোকটাকে কিভাবে বলবে তার এইসব একদমই পছন্দ নয়? জ্বালাস না তো, আরো কিছুক্ষণ থাক না এভাবে, ভালোই তো লাগছে। মায়া কান্না করতে থাকে। কিছুই করলাম না, তাতেই কান্না করছিস? করলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। নিস্তব্ধ মায়া। তাই রুদ্র বলে উঠল, বাই দা ওয়ে, কান্না করিস আর যাই করিস, এই ড্রেসে কিন্তু তোকে বেশ মানিয়েছে। সো হট। মায়া নিজের দিকে তাকিয়ে দেখতে পায় তার সাদা জামাটা গায়ের সাথে লেপ্টে আছে এবং তার শরীরের সকল কিছু বোঝা যাচ্ছে। সে হাত দিয়ে শরীর ঢাকার চেষ্টা করে। রুদ্র তা দেখে হাসতে থাকে। যা দেখার তা তো দেখেই ফেলেছি, সুইটহার্ট। বাকিটা না হয় বাসর রাতেই দেখবো। মায়া বুঝতে পারে না রুদ্র তাকে কেন এইসব কথা বলছে। এইসব সে ভাবতে থাকে। কি হলো, বাসর কি এখানেই সেরে ফেলার চিন্তা ভাবনা করছো? রুদ্রের এইরূপ কথায় মায়া থতমত খেয়ে যায়। রুদ্র তা বুঝতে পেরে মায়াকে ছেড়ে দেয়। মায়া রুদ্রের থেকে ছাড়া পেয়েই দৌড়ে চলে আসে তার রুমে, এসে কাপড়টা চেঞ্জ করে নেয়। অন্যদিকে রুদ্র শাওয়ার নিয়ে বেরিয়ে আসে একটা টি শার্ট আর ট্রাউজার পরে। নিচে নেমে আসে ডিনার করার জন্য। আজ প্রায় 10 বছর পর রুদ্র খাবার টেবিলে বসেছে। তা দেখে রুদ্রের মা রাবেয়া চৌধুরীর মুখে হাসি ফুটে উঠল। তিনি দ্রুত ছেলেকে খাবার বেড়ে দিতে লাগলেন। রুদ্র চুপচাপ বসে খাচ্ছে। তা দেখে নীরবতা ভেঙে রুদ্রের বাবা বলেন, তা কতদিনের জন্য এসেছো? কাউকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, বলল রুদ্র। দেখেছো রাবেয়া, তোমার ছেলেকে, সে বিদেশে থেকে বড়দের সম্মান কিভাবে করতে হয় তা মাটি চাপা দিয়ে এসেছে। তা নিশ্চয়ই আপনার থেকে শিখতে হবে না? যথেষ্ট জ্ঞান আছে আমার। রুদ্রের গম্ভীর কণ্ঠস্বর। রুদ্রের মা বলে উঠলেন, আহ থামো তো, তুমি রুদ্রের বাবা। ছেলেটা কতদিন পর একসাথে খাচ্ছে। ডাইনিং টেবিলে থাকা সকলে চুপ হয়ে গেল। রুদ্র খাবার শেষ না করেই উঠে গেল। মায়া ততক্ষণ খাবার টেবিলে আসেনি, যতক্ষণ না রুদ্র সেখান থেকে যায়। তারপর সকলের খাওয়া শেষে মায়া এসে খাবার খেয়ে সকল কাজ শেষ করে ঘুমানোর জন্য রুমে চলে যায়। ঘুমের মধ্যে মায়া অনুভব করে কেউ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে ভয় পেয়ে যায়, ভাবতে থাকে ভূত বা পেতনি তার রুমে চলে আসলো না তো আবার। এইসব ভাবতে ভাবতে ভয়ে ঘুমিয়ে পড়ে। সূর্যের ঝলমলে আলো চোখে পড়ে, মায়ার ঘুম ভাঙল। সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার পাশে কেউ ছিল না। তার মানে সে স্বপ্ন দেখেছে বা ভূত ছিল। এসব ভাবতে থাকে আর বলে, আয়াত আপুকে বলতে হবে
আমি একা ঘুমাতে পারবো না, যদি পেতনি আমার ঘাড় মটকে দেয়। সে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, তাই সে নাস্তা বানাতে চলে যায়। কিছুক্ষণ পর তার ছোট মামি রান্নাঘরে আসে আর বলেন, রুদ্রের জন্য কফি নিয়ে যা, আর হ্যাঁ, ওর সামনে একদম ন্যাকামি করবি না। ঠিক আছে মামুনি, বলেই মায়া চলে যায় রুদ্রের রুমের উদ্দেশ্যে। রুমের দরজায় এসে মায়া এক হাত পরিমাণ ঘোমটা দিয়ে নক করে, রুদ্র ভাইয়া, আপনার কফি। কোনো সাড়া শব্দ না পেয়ে মায়া রুমে প্রবেশ করে, কিন্তু রুদ্রকে কোথাও দেখতে না পেয়ে চলে যেতে নিলেই শুনতে পায় রুদ্রের বিশাল রুমের পাশে জিম করার রুমে রুদ্রের জিম করছে। জিম করার জন্য তার সিক্স প্যাক করা বডি ভেসে উঠছে। মায়া চিন্তা করে, এখন যদি তাকে এই শয়তান লোকটা ধরতে পারে তাহলে আবার কিছু বলে লজ্জা দিবে। তাই সে চলে যেতে নিলে পা বাড়াতেই একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, কফি এনেছিস কি সাজিয়ে রাখার জন্য? চুপ করে থাকে মায়া, এদিকে দে। মায়া চুপচাপ কফিটা দিয়ে বেরিয়ে যেতেই রুদ্র বলে, রেডি থাকিস, আর আয়াতকেও বলবি যেন রেডি হয়ে থাকে। আর একটা কথা, আমার সামনে নেক্সট টাইম এভাবে সং সেজে আসবি না। মায়া মাথা নাড়িয়ে চলে যায়। সকলে ডাইনিং এ বসে ব্রেকফাস্ট শেষ করে উঠে যায়, যে যার কাজে চলে যায়। রুদ্রের খাবার আগেই রাবেয়া চৌধুরী রুমে রেখে এসেছিলেন। মায়াও খাবার শেষ করে সকল কাজ করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হবে। এমন সময় রুদ্র ওপর থেকে নেমে আসে। মায়া ও আয়াত চুপচাপ গাড়িতে গিয়ে বসে। রুদ্র ইউনিভার্সিটিতে মায়া ও আয়াতকে নামিয়ে দিয়ে চলে যায়। অনেকদিন পর মায়া আর আয়াত কলেজে এসেছে, তা দেখে তাদের বেস্ট ফ্রেন্ড রিহান, আদি, রাইসা এগিয়ে আসে। কিরে আয়াত, ভাইকে পেয়ে আমাদেরকে ভুলে গেলি কেন? তুই যদি এতই মনে রাখতি তাহলে তো বাসায় আসতি, একবার তো আসলিও না। এদের ওইসব কথা কাটাকাটি দেখে রাইসা বলল, বাদ দিবি তোরা, আবার শুরু করে দিলি। এভাবে পুরো দিন তাদের খুনসুটিতে কেটে যায়। দুপুরে মায়া ও আয়াত বাসায় এসে ফ্রেশ হতে চলে যায়। একটু পর যখন মায়া নিচে নেমে আসে তখন শুনতে পায় তার বড় মামার চিল্লানোর শব্দ, যেখানে রুদ্র আগে থেকে ড্রয়িং রুমে বসেছিল। তুমি কি বোঝাতে চাইছো রুদ্র? গলা নামিয়ে মিস্টার চৌধুরী, ভুলে যাবেন না 500 কোটির বিজনেসের মধ্যে 90% আমার, বাকি 10% দিয়ে এত গলা উঁচিয়ে কথা বলা আপনার শোভা পায় না। তার মানে তুমি কি বোঝাতে চাইছো? খুব সিম্পল, আমার শর্ত মেনে নিন, তাহলে আমি আমার পুরো 400 কোটি টাকার বিজনেস আপনার নামে করে দিব। পুরো ড্রয়িং রুম জুড়ে নীরবতা, কারণ সবাই জানে রুদ্রের রাগ সম্পর্কে। নীরবতা ভেঙে রুদ্রের বাবা বলে ওঠেন, কি শর্ত তোমার? রুদ্র মায়ার হাতটা ধরে রাইহান চৌধুরীর সামনে এসে বলে, ওকে আমার সাথে নিয়ে যাব। কি? তুমি কি পাগল হয়ে গেছো? বাস খাই কণ্ঠে বলল রুদ্রের বাবা। মায়া রুদ্রের এইরূপ ব্যবহার দেখে ভয় পেয়ে যায়। রুদ্র কেন তাকে এইসব বিষয়ে জড়াচ্ছে সে বুঝতে পারে না। আপনার ইচ্ছা, বাট ওকে তো আমার সাথে যেতেই হবে, সেটা যে করেই হোক, আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, বলে ওঠে রুদ্র। পুরো ড্রয়িং রুম জুড়ে নীরবতা। সবাই যেন এমন কিছু হবে তার জন্য প্রস্তুত ছিল না। সবাইকে চুপ থাকতে দেখে নীরবতা ভেঙে রুদ্র বলে উঠল, ভেবে দেখুন মিস্টার চৌধুরী, 400 কোটি। কি হচ্ছে বুঝতে পারছেন না তো? যে কেন রুদ্রের বাবার সাথে রুদ্রের ঝগড়া হচ্ছে, আর কেনই বা বিজনেস নিয়ে কথা উঠলো হঠাৎ? চলুন বুঝিয়ে বলছি। মূলত রুদ্র আজ তার বাবাকে বলে তার বিজনেসের 90% তাকে ফিরিয়ে দিতে। তা নিয়েই এত বড় একটা ঝগড়া হয়। বিজনেসটা রুদ্রের আসল প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল মায়াকে। তাই সে এই পদক্ষেপ গ্রহণ করে। এবার আর রুদ্রের মা রাবেয়া চৌধুরী চুপ থাকতে পারল না। তিনি বলেই ফেললেন, রুদ্র, তোমার সাথে ও যাবে, এটার মানে কি বোঝাতে চাইছো তুমি সবাইকে? খুব সিম্পল, আপনাদের যখন ওকে নিয়ে এত সমস্যা আর আমার বিজনেসের প্রতি সকলের লোভ, তাই একটা ডিল করতেই চাইছি। ওকে আমার কাছে বিক্রি করে দিন 400 কোটি টাকার বিনিময়ে। রুদ্রের এই কথায় মায়া ভয় পেয়ে যায়। সে নিজেকে রুদ্রের হাত থেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু রুদ্রের সাথে মায়া পেরে ওঠে না। পুরো ড্রয়িং রুমে নিস্তব্ধতা বিরাজ করছে। সকলে রুদ্রের এই রূপ ব্যবহারে অবাক হয়ে তাকিয়ে আছে।
আসলে রুদ্রদের পরিবারের সকলেই স্বার্থপরের মতো, নিজেদের ভালো ছাড়া আর কিছুই বোঝে না। শুধু রুদ্রের বোন আয়াত ছাড়া সকলে নিজেদের স্বার্থে অটুট। নীরবতা ভেঙে রুদ্রের বাবা রাইহান চৌধুরী বললেন, রক্ষিতা চাই তো তোমার? তাহলে নিয়ে যাও ওকে, আমি তোমার শর্তে রাজি। রুদ্রের বাবা এবার কথায় রুদ্র একটা তাচ্ছিল্যের হাসি দেয়। প্লিজ মামা, এমন করো না আমার সাথে। আমাকে যেতে দিও না ওই লোকটার কাছে, দিও না ওর কাছে বিক্রি করে। রুদ্রের বাবার পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে মায়া। কিন্তু তার কান্নাকে অগ্রাহ্য করে রুদ্রের বাবা তাকে রেখে চলে যান নিজের রুমে। দেখেছো আপা, এই মেয়ে সহজ সরল সেজে থেকে আমাদের রুদ্রকে নিজের প্রতি আকৃষ্ট করেছে। কিরে মুখপুরি, বল, তোকে সাবধান করিনি? রুদ্রের সামনে চলাফেরা করবি না, আর করলেও ঘোমটা টেনে যাবি। বলেই থাপ্পড় দিতে উদ্যত হন, কিন্তু তার আগেই রুদ্র তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, ভুলে যাবেন না মিসেস আয়েশা চৌধুরী, যার গায়ে আপনি হাত তুলতে যাচ্ছেন তার ওপর এখন আপনাদের আর কোনো অধিকার নেই। তাকে আমি কিনে নিয়েছি 400 কোটি টাকার বিনিময়ে। সো সিন ক্রিয়েট করবেন না। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে এখানে কি নাটক হচ্ছে? দেখা শেষ হলে আসতে পারেন। সকলের উদ্দেশ্যে ধমকে সুরে বলল রুদ্র। সকলে রুদ্রের ধমকে স্থান ত্যাগ করে। মায়া সেভাবেই বসে কান্না করতে থাকে। তোর চোখে জল একদম মানায় না, মানায় না সুইটহার্ট, বলেই উঠল রুদ্র। কেন? আমার জীবনটা কেন ধ্বংস করে দিচ্ছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? প্লিজ ছেড়ে দিন আমাকে। আবেগ মাখা কণ্ঠে মায়া বলে, কিন্তু রুদ্রের কথার কোনো পরিবর্তন হয় না। সে সেভাবে থেকেই মায়াকে কোলে করে নিয়ে ওপরে চলে যায়। ততক্ষণে মায়া কান্না করতে করতে জ্ঞান হারায়। মায়াকে বিছানায় শুইয়ে দিয়ে রুদ্র বাহিরে চলে যায় তার বন্ধুদের সাথে দেখা করতে। সব কিছু ভেবে করছিস তো রুদ্র? এইটুকুন একটা মেয়েকে নিয়ে তুই এত পসেসিভ কিভাবে? আমার মাথায় আসছে না রে। রুদ্রের বন্ধু মহলে রাজ বলে ওঠে, সেটা তোকে ভাবতে হবে না রে, যা বলছি তা কর, কালকেই ফিরছি ওকে নিয়ে। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, তারপর কাউকে কিছু না বলার সুযোগ দিয়েই সে বাড়িতে ফিরে আসে। মায়ার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে রুদ্রের রুমে আবিষ্কার করে। তখন রাত প্রায় 10টা। মায়া ঘড়িতে সময় দেখে, অবাক হয়ে যায়। আল্লাহ, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আর আমি রুদ্র ভাইয়ার রুমে কি করছি? বলেই সে বিছানা ছেড়ে উঠতে যাবে, তখনই দেখতে পায় রুদ্র পাশের সোফায় বসে কি যেন ল্যাপটপে কাজ করছে। মায়া ভাবে এই সুযোগে পালিয়ে যায়। ল্যাপটপে চোখ রেখেই রুদ্র বলে উঠল, ব্যাগ প্যাকিং করে রাখিস, কালকে সকালেই বাহির হব আমরা। রুদ্র বলে ওঠে কথাগুলো। মনে মনে রুদ্রকে হাজারটা গালি দেয় মায়া। সে ভেবেছিল রুদ্র তাকে দেখতে পাবে না। মায়া উত্তর দেয়, কেন ভাইয়া? রুদ্র ল্যাপটপ থেকে চোখটা তুলে মায়ার দিকে তাকিয়ে বলে, সেটা কালকেই বুঝতে পারবি। মায়া কিছু না বলে চলে যায় ঘুমাতে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর কেউ যে কেউ নেই। তাই পকেটে তাই পেটে খিদে নিয়েই ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি রোদ জানালায় এসে ভেদ করে এসে মায়ার ঘুম ভাঙালো। ঘড়িতে তাকিয়ে দেখলো ভোর 7টা ছুঁই ছুঁই। সে নিচে চলে যায় সকলের জন্য রান্না করতে। মায়ার যখন রান্না শেষ তখন সবাই ঘুম থেকে ওঠে। মায়া সকালের খাবার দিয়ে রুমে চলে যায়। মায়া ও রুদ্র খাবার শেষে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে, রুদ্রের সেই গাড়িটা নিয়ে। যদিও মায়া যেতে চায়নি, রুদ্র এক প্রকার জোর করেই মায়াকে নিয়ে আসে। ফ্লাইটে করে তারা ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন সকালে মায়েরা ফ্রান্সে এসে পৌঁছালো। আকাশ থেকে নিচে তাকালেই দেখা যাচ্ছিল শহরটা। ছোট ছোট বাড়ি ঘর, সোজা রাস্তা, আর দূরে ঝাপসা আইফেল টাওয়ার। প্লেনের চাকায় প্রথম ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা যেন কেঁপে উঠল মায়ার। ঘোষণা শোনা গেল, ওয়েলকাম টু প্যারিস চার্লস দে গোলে এয়ারপোর্ট। চোখটা বন্ধ করে নিঃশ্বাস নিতেই একটা ভিন্ন গন্ধ, আকাশ, ধুলো আর অজানা দেশে পৌঁছানোর উত্তেজনা মায়াকে আঁকড়ে ধরে। বাহিরে বেরোতেই ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো।
ফ্রান্সে এসে পৌঁছানোর এই মুহূর্তটা মায়ার কাছে ছিল ঠিক সিনেমার দৃশ্যের মতো, বাস্তব অথচ স্বপ্নের মতো এক অনুভব। এয়ারপোর্ট থেকে নামতেই মায়াদের জন্য অপেক্ষা করছিল রুদ্রের আদেশ করা হাজার হাজার গাড়ি এবং সিকিউরিটি গার্ড। বিমানের চাকা মাটি ছোঁয়ার আগেই ফ্রান্সের মাটিতে খবর পৌঁছে যায়, বস ল্যান্ড করেছেন। চারিদিকে সাধারণ যাত্রীদের ভিড়, অথচ চোখে পড়ার মতো কিছু মানুষ, কালো স্যুট, কানে ইয়ারপিস, হাতে রিভলভার, চোখের রেন ব্যান্ড, সানগ্লাস। মাঠের বাইরে কালো মার্সিডিজ ভ্যান বসে, আর মোটরের গুম গুম শব্দ চালু। ভেতরের একজন প্যাসেঞ্জার সাধারণ গেট দিয়ে বের হন না, তাকে ভিআইপি লাউঞ্জ দিয়ে বের করে আনা হয়। সেখানে আগেই অপেক্ষা করায় এক নিরাপত্তা কর্মকর্তা, যার চেহারায় কোনো অভিব্যক্তি নেই, শুধু চোখে ঠান্ডা হিসেব। বাহিরে দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা খুলে রাখা হয়েছে। গাড়ির সামনে পেছনে দুটো এসকর্ট ভ্যান, যার ভেতরে এক একজন সাবেক ফরাসি সেনা অথবা বিশ্বস্ত গার্ড। কেউ চোখের ইশারায় অনুমতি দেয়, কেউ আবার চারপাশ স্ক্যান করছে, যেন এক মুহূর্তের জন্যেও অচেনা কেউ ঘেঁষতে না পারে। গাড়ির জানালায় লেমিনেটেড গ্লাস, ভেতরে বসা ব্যক্তির মুখ দেখা যায় না। গাড়ি ছাড়ার আগেই পুরো কাফেলা একসাথে ছুটে চলে যায় প্যারিসের অলিগলি পেরিয়ে, এক নিঃশব্দ কিন্তু স্পষ্ট উপস্থিতির মতো। সেখানে তারা তাদের বস রুদ্রের জন্য তার প্রভাবশালী গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। মায়া তখনও বুঝে উঠতে পারছিল না তার সাথে কি হচ্ছে, কেন এত সিকিউরিটি এখানে। মায়া ভয় পেয়ে রুদ্রকে জিজ্ঞেস করে, এরা কারা ভাইয়া? এত সিকিউরিটি কেন? চলুন আমরা চলে যাই। আমি থাকতে ভয় পাচ্ছিস? চল। মায়ের হাত ধরে রুদ্র সামনে এগিয়ে গিয়ে তার গাড়িতে বসে পড়ে। গাড়িটি আপন গতিতে চলতে থাকে রুদ্রের বিশাল সাম্রাজ্যের উদ্দেশ্যে। গাড়িটা ধীরে ধীরে বাকিংহাম প্যালেসের মূল ফটকের সামনে এসে থামল। তার পেছনে পেছনে এসে নামল রুদ্রের সিকিউরিটিদের গাড়ি। রাজপ্রাসাদের সাদা পাথরের দেওয়াল আর সোনালি ফোয়ারা গাড়ির চকচকে গ্লাসে প্রতিফলিত হচ্ছিল। রাজকীয় পরিবেশ যেন নিঃশব্দ এক গম্ভীরতা বিরাজ করছিল। ড্রাইভার তৎক্ষণাৎই নেমে এসে সম্মানের ভঙ্গিতে দরজাটা খুলে দিল। ভেতর থেকে ধীর অথচ দৃঢ় পায়ে রুদ্র নামল, পা রাখল চকচকে পাথরের প্রাঙ্গণে, যেন প্রতিটি পদক্ষেপেই তার অস্তিত্ব ঘিরে একটা অভিজাত আবহ তৈরি হচ্ছিল। তার পরনে ছিল নিখুঁত সিলভেটের স্যুট, চোখে সানগ্লাস, যা তার ব্যক্তিত্বকে আরও কর্পোরেট আর রহস্যময় করে তুলেছিল। প্রাসাদের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা রক্ষীরা হালকা মাথা নুইয়ে সম্ভাষণ জানালো। রুদ্র মায়ার হাতটা ধরে তাকে নিয়ে প্যালেসের ভেতরে প্রবেশ করলো। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল রুদ্রের বেস্ট ফ্রেন্ড আহান ও দীপ্তি। রুদ্র মায়াকে উদ্দেশ্য করে দীপ্তিকে বলে, ওর রুমটা দেখিয়ে দিবি, আমি আসছি, ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। বলেই সে চলে যায় গাড়ি নিয়ে। দীপ্তি মায়াকে পরখ করে দেখে নেয়। মেয়েটির রূপ যেন ভোরবেলার এক ফোঁটা শিশির, নীরব নির্মল, অথচ চোখে পড়লেই মন কেড়ে নেয়। তার গায়ের রংটা ধবধবে ফর্সা নয়, বরং হালকা শ্যামলা, তাতে একটা রাজসিক মাধুর্য আছে। চোখজোড়া বড় মায়াবী, গভীর কালো, যেন অন্ধকার রাতে জ্বলে ওঠা দীপশিখা। চাহনিতে এক ধরনের আত্মবিশ্বাস আর নিঃশব্দ আকর্ষণ, যা কাউকে একবার দেখলেই কাবু করে ফেলে। তার নাকটা খাঁজকাটা, নিখুঁত, একটু বাঁকা যেন, কিন্তু তাতেই তার রূপে যোগ হয়েছে অন্যরকম আকর্ষণ। ঠোঁটজোড়া নরম গোলাপি, ছুঁতে না চাইলেও মন চায় চিরকাল দেখে যেতে। হাসলে ঠোঁটের কোণে একটুখানি টোল পড়ে, যা খুব বেশি নয়, ঠিক ততটুকু হলেই কারোর বুকে ভেতরটা ধক করে ওঠে। চুল তার কুচকুচে কালো, মসৃণ, কোমর পর্যন্ত নেমে এসেছে, মাঝে মাঝে খোলা রাখে, আর বাতাসে উড়ে উড়ে যায় তার আশেপাশের সমস্ত দৃষ্টি টেনে নিতে। গলার কাছের হালকা একটা তিল, অসাধারণ কিছু নয়, কিন্তু তাই যেন তাকে সবচেয়ে অসাধারণ করে তোলে।
দেখি তো, সর সর। ওয়াও, সো কিউট। দীপ্তিকে মায়ার সামনে থেকে সরিয়ে দিয়ে আহান দেখতে উচ্চারণ করলো। আহানের কথায় দীপ্তির ধ্যান ভাঙল। সে আহানের মাথায় গাঁটটা দিয়ে বলে, তুই বিবাহিত ভুলে গেলি? বউয়ের সামনে এসব বলতে লজ্জা করে না? আজকে তোর খবর আছে। না বউ, প্লিজ মারিস না। আমি তোর হাজবেন্ড। আমি তো মজা করছিলাম। অসহায়ের মতো মুখ করে বলে ওঠে আহান। মায়া এতক্ষণে বুঝে গিয়েছে যে এরা নিশ্চয়ই রুদ্রের খুব কাছের কেউ। কেমন আছো মায়া? মুচকি হেসে জিজ্ঞেস করলো দীপ্তি। জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? প্রতি উত্তরে মায়া বলল, হ্যাঁ ভালো। চলো, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দেই। মায়াকে নিয়ে দীপ্তি দ্বিতীয় তলায় সব থেকে বড় রুমটায় চলে গেল। রুমটা ছিল রুদ্রের রুম। মায়া ঘরে ঢুকতেই প্রথমে যে বিষয়টি চোখে পড়ে তা হলো এক অভিজাত অথচ শান্ত পরিবেশ। ঘরটি প্রশস্ত, উচ্চ ছাদ বিশিষ্ট এবং বড় বড় জানালাগুলোর পাশে ভারী নেভি ব্লু রঙের ভেলভেট পর্দা ঝুলছে। জানালা দিয়ে সকালের রোদ ঠিকরে এসে মেঝের উপরে ঝিরিঝিরি আলো ফেলছে। ঘরের কেন্দ্রস্থলে রাখা একটি 4 পোস্টার কিং সাইজের বেড এবং কাঠের ফ্রেমটি ওক গাছের হাতে খোদাই করা এবং মাথার দিকটা সোনালী রঙের অলঙ্কৃত। বিছানার চাদর ও বালিশের কাভার সাদা এবং হালকা নীল রেশমে তৈরি, রুচিসম্পন্ন অভিজাতপূর্ণ। এক কোণে একটি আধুনিক কাঠের ডেস্ক, তার উপরে রুদ্রের মুখায়ব। পাশে রাখা একটি ল্যাম্প, এক পাশে একটি ছোট সিটিং এরিয়া। ঘরের বাতাসে হালকা একটা ল্যাভেন্ডার গন্ধ ছড়িয়ে আছে। শান্তি ও মর্যাদার এক নিঃশব্দ মিশ্রণ। দীপ্তি মায়াকে রুমের সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। মায়া রুদ্রের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। কাচের ব্যালকনিতে দাঁড়িয়ে মায়া অপলক চোখে তাকিয়েছিল শহরের দিকে, আলোর ভিড়ে হারিয়ে যাওয়া মানুষগুলোকে দেখে। যেন নিজের ভেতরের একাকিত্বটাকে একটু বেশি স্পষ্ট মনে হচ্ছিল তার। এভাবে মায়ার সারাদিন কেটে যায় রুম পর্যবেক্ষণ করতে করতে। কিন্তু এই সব কিছু এক চোখ জোড়া সব সময় তার উপরে নজর রাখছিল। বাড়িতে কেউ ছিল না, কিছু সার্ভেন্ট বাদে। যদিও তারা মায়ার খাবার রুমে পৌঁছে দিয়েছিল, কিন্তু মায়া তা খায়নি। বাসায় ফিরে মায়াকে ঘুমন্ত অবস্থায় দেখে রুদ্র তার কাছে আসে। ঘুমন্ত অবস্থায় মায়াকে যেন স্বর্গের কোনো পরী মনে হয়। ধবধবে সাদা বালিশে মাথা রেখে সে নিঃশব্দে ঘুমাচ্ছে। চোখ দুটো শান্তভাবে বন্ধ। তার লম্বা কালো চুলগুলো এলোমেলো হয়ে বালিশের চারপাশে ছড়িয়ে পড়েছে, যেন আধারের এক নরম ঢেউ। নিঃশ্বাস প্রশ্বাসের সূক্ষ্ম ওঠানামা তাকে জীবন্ত কিন্তু কোমল এক শিল্পকর্মে পরিণত করেছে। ঠোঁটের কোণে হালকা হাসি, যেন কোনো মিষ্টি স্বপ্নে হারিয়ে গেছে সে। মুখভর্তি প্রশান্তি, আর তাতে এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়েছে পুরো ঘর জুড়ে। ঘুমন্ত অবস্থায়ও সে এক রহস্যময় আবেশ তৈরি করে, যা কারোর মন থেকে সহজে মুছে যায় না। সুইটহার্ট, তোর নিষ্পাপ মুখটা তোকে বাঁচিয়ে দিল। তারপর রুদ্র কাবাড থেকে তার ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সে মায়াকে জাগিয়ে তোলে ঘুম থেকে। সুইটহার্ট, এই জান পাখি, ওঠ না। গমগমে পুরুষালী কণ্ঠস্বরে মায়ার ঘুম ভাঙে। রুদ্রকে দেখতে পেয়ে সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায়। প্লিজ ভাইয়া, আমাকে যেতে দাও, আমি বাড়িতে যাব। কান্না করতে করতে মায়া বলে, লাইক সিরিয়াসলি, তুই ওদের জন্য কান্না করছিস, যারা সব সময় তোকে একটা কাজের লোকের মতো করে ট্রিট করে? মায়াকে হাসতে হাসতে রুদ্র বলে। তারপর মায়ার উত্তরের অপেক্ষা না করে মায়াকে কোলে তুলে নিচে চলে যায়। মায়াকে কোলে করে নামাতে দেখে আহান বলে ওঠে, বাহ দোস্ত, এমন ভাবে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছিস যেন আমরা বউকে কোলে উঠাই না। আমার বউ নরম তুলতুলে, যেভাবে ইচ্ছা নিয়ে ঘুরবো। রুদ্র বলে উঠল। আহান চুপ হয়ে গেল রুদ্রের এই কথায়। দীপ্তি মুখ চেপে হাসতে শুরু করলো। আহান একটা ভেংচি কেটে চলে যায় ওপরে তার রুমে। রুদ্র মায়াকে খাবার মুখে তুলে দেয়। মায়া তখনও কান্না করছে। খেয়ে নে বলছি, চুপচাপ, নয়তো কিভাবে খাওয়াতে হয় আমার জানা আছে। মায়া চুপচাপ খেয়ে নেয়। নিশুতি রাত,
চারিদিক নিস্তব্ধ, যেন শহরটা ঘুমিয়ে পড়েছে। জানালার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। মায়ের ছোট্ট ঘরটা শান্ত, শুধু পাখার মৃদু শব্দ আর মাঝে মাঝে দূরে কোনো কুকুরের ডাক ভেসে আসছে। মায়া খাটে শুয়ে আছে, পাতলা চাদরটা গায়ে জড়ানো। তার নিঃশ্বাসের গতি ধীর, চোখ দুটো বন্ধ, মুখে একরাশ প্রশান্তি। ঘুমে সে কখনো হালকা হাসে, কখনো ভুরু কুঁচকে যায়। মনে হয় কোনো স্বপ্ন দেখছে, হয়তো সে চিরচেনা পুরানো স্মৃতি যেন, কিংবা কোনো অজানা মুখ বারবার ফিরে আসছে তার ঘুমে। হঠাৎ সে একটু নড়ে চড়ে উঠে পাশে ফিরল। চুলগুলো মুখে এসে পড়তেই এক হাত তুলে সেগুলো সরিয়ে আবারও নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। ঘুমের ভেতরেও যেন তার একটা নিজস্ব জগৎ আছে, যেখানে সে মুক্ত, যেখানে বাস্তবতার কঠোরতা নেই, শুধু অনুভূতিরা বাঁচে। রাত গভীর হতে থাকে, আর মায়ার নিস্তব্ধ নিদ্রা ঢেকে রাখে তার সব গোপন চিন্তা, না বলা কথা আর চাপা অনুভূতিগুলো। রাত তাকে ভালোবাসে, কারণ এই নিস্তব্ধতায় মায়া সত্যি বিশ্রাম পায়। সকালের নরম আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। মায়ার ঘরটা এখনো ঘুম ঘুম, সে গভীর ঘুমে, মুখে শান্তির ছায়া। হঠাৎই দরজা ধীরে খুলে রুদ্র ঢুকে পড়ল, হাতে এক কাপ ধোয়া ওঠা কফি, মুখে তার চিরচেনা রহস্যময় অদ্ভুত এক হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এলো, চেয়ারে বসে কিছুক্ষণ মায়ার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক রাস কোমলতা, যেটা সে কেবল মায়ার জন্যই জমিয়ে রেখেছে। মায়ার এলোমেলো চুল, ঘুমন্ত মুখ, নিঃশ্বাসের মৃদু ওঠানামা, সবকিছু রুদ্রের কাছে যেন অদ্ভুত এক মোহ তৈরি করেছে। হঠাৎ সে এগিয়ে গিয়ে মায়ার কানের কাছে মুখ এনে নরম গলায় বলল, এতটা সুন্দর হয়ে কেউ ঘুমায় কিভাবে বলো তো? মায়া চোখ খুলে অবাক হয়ে তাকায়। রুদ্রকে এত সকালে নিজের ঘরে দেখে কিছুটা লজ্জা, কিছুটা বিস্ময়। সে উঠে বসতে চাচ্ছিল, কিন্তু রুদ্র ঠেলে দিল চাদরের ভেতরে। না, উঠবি না এখন। আমি তোর ঘুম নষ্ট করতে আসিনি, শুধু তোকে একটু দেখতে এসেছি। মায়া চুপচাপ তাকিয়ে রইল, কিছুই বলল না। রুদ্র চুলে হাত বুলিয়ে বলল, তোর ঘুমন্ত চেহারাটাই আমার সকালটাকে সুন্দর করে দিল মায়া। তারপর চুপচাপ মায়ের হাতে কফির কাপটা দিয়ে বলল, চল, আজ আমি তোর জন্য সকালে কফি এনেছি, তবে শর্ত একটাই, তুই আজ শুধু আমার সঙ্গে থাকবি। মায়ের ঠোঁটের কোণে একটুকু লাজুক হাসি ফুটে উঠল। রুদ্র সেই হাসির দিকে তাকিয়ে যেন আরো একবার প্রেমে পড়ে গেল। চুপচাপ তাকিয়ে রইল, মনে মনে ভাবল, এই মেয়েটাই আমার শান্তি, এর ঘর, এই সকাল, আর এই মায়া সবচেয়ে আপন। এভাবে রুদ্রের মধ্যে এক নিঃশব্দ গভীর ভালোবাসা গড়ে ওঠে, যেখানে কোনো অতিরঞ্জন নেই, শুধু আছে রুদ্রের নিঃশ্বাস, আবেগ, ছোট ছোট মুহূর্ত আর মায়াকে ছুঁয়ে থাকার চাওয়া। রুদ্র মায়ার পাশে চুপচাপ বসে আছে, কফির কাপটা মায়ার হাতে, কিন্তু চোখ দুটো রুদ্রের চোখে আটকে গেছে। ঘরে তখনও সকালের নরম আলো ছড়ানো, আর এই নীরব মুহূর্তটা যেন অন্য এক অনুভূতি বয়ে আনছে। রুদ্র ধীরে ধীরে মায়ার হাতে নিজের হাত রাখলো, তার গলার স্বর কোমল, নরম। মায়া, জানিস, আমি প্রতিদিন চাই আমার সকালটা তোর চোখ খুলেই শুরু হোক। ঘুম জড়ানো মুখটা দেখে যেন আমার পুরো পৃথিবী থমকে যায়। মায়া একটু লজ্জা পেল, চোখ নামিয়ে ফেলল, কিন্তু রুদ্র থামলো না। সে ধীরে ধীরে মায়ার কানের কাছে মুখ নিয়ে বলল, তুই জানিস, তুই যখন চুপ করে থাকিস তখন তোর চোখ আমার সাথে কথা বলে। মায়া হেসে ফেলল, ঠোঁটের কোণে লাজুক হাসি। রুদ্র সেই হাসির সুযোগ নিয়েই তার গাল ছুঁয়ে বলল, তোর এই লাজুক হাসি, লাজুক চাহনি আমাকে পাগল করে দেয়। তারপর হঠাৎই রুদ্র মায়ার কপালে একটা নরম চুমু খেলো। মায়া চোখটা বন্ধ করলো, যেন সেই ছোঁয়ায় পুরো শরীর জুড়ে একটা কাঁপুনি ছড়িয়ে গেল। রুদ্র আস্তে আস্তে বলল, মায়া, তুই যদি জানতি আমি প্রতিদিন কিভাবে নিজেকে ধরে রাখি তোর সামনে,
তাহলে হয়তো তুই আমায় একটু বেশি ভালোবাসতি। সকালটা ছিল মেঘলা রৌদ্র ছায়া মিশ্র এক সৌন্দর্য। ফ্রান্স শহরটা যেন ঘুম ভেঙে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। শুনশান রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলছিল মার্সিডিজ। স্টিয়ারিংয়ে ছিল রুদ্র, চিরাচরিত রাগী ও গম্ভীর চেহারা, চোখের রোদ চশমা, ঠোঁটের কোণায় অল্প হাসি কড়াকড়ি চাপা। পেছনের আসনে বসেছিল মায়া, জানালার পাশে মাথা হেলানো, তার চোখে মুগ্ধতা। বাইরের শহরের অপরূপ দৃশ্য, ফরাসি স্থাপত্য, গাছপালা, সকালের কুয়াশায় ধোঁয়াটে সৌন্দর্য, সবকিছু যেন তার বিশ্বাস হচ্ছে না। ভালো লাগার ভাষাও নেই। রুদ্র একবার রিয়ার ভিউ মিররে তাকিয়ে মায়াকে দেখে নিল। মেয়েটা আজও চুপচাপ, কিছুই বলছে না, কিন্তু ওর মুখে সেই চিরচেনা লাজুক হাসি। রুদ্র প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে এক অদ্ভুত আলোড়ন তোলে। পৌঁছানোর বসে ঘোরার মানে কি? সামনে এসে বস, রুদ্র গম্ভীর গলায় বলে উঠল। মায়া একটু চমকে গেল, তারপর আস্তে আস্তে সামনের সিটে গিয়ে বসল। কথার বদলে তার আঙ্গুল খেলছিল আঁচলের কোণে। রুদ্র এক ঝলক তাকিয়ে বলল, ভয় পাস? আমি ভয় পাস নাকি আমার পাশে থাকতে? মায়া মুখ নামিয়ে হাসল, চোখ তুলে কিছুই বলল না। মার্সিডিজ তখন প্রবেশ করলো প্যারিসের হৃৎপিণ্ডে, সেই ঐতিহাসিক রাস্তাগুলো দিয়ে। পাশে আইফেল টাওয়ার দেখা যাচ্ছিল দূর থেকে। গাড়ির জানালা দিয়ে বাতাস এসে মায়ার চুলগুলো এলোমেলো করছিল। রুদ্র এক হাত বাড়িয়ে ওর চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, ভালো লাগছে? মায়া হালকা গলায় বলল, অসাধারণ। রুদ্র একটু হাসল, অন্তত তার ঠোঁটের কোণে সামান্য নীরবতা দেখা গেল। এই সফর যেন ছিল দুজনের ভেতরের দূরত্ব কমিয়ে আনার এক নিঃশব্দ চেষ্টা। মার্সিডিজের গতির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছিল তাদের সম্পর্ক। লাজুকতা, গভীরতা আর এক চিলতে অনুভবের নতুন ভোর। সারাটা দিন এভাবেই মায়ার সাথে সময় কাটায় রুদ্র। প্যারিসের রাস্তায় এই সন্ধ্যার আলো ঝলমল করছিল। আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে মায়া মুগ্ধ হয়ে চারপাশ দেখছিল। রুদ্র কিছুটা দূরে দাঁড়িয়ে নীরবে তাকিয়েছিল তার দিকে, চোখে একরাশ গোপন প্রেম আর অস্থিরতা। এত কাছাকাছি, তবুও এত দূরে মায়াকে ছুঁয়ে দেখা যায়, অথচ হৃদয়ের কথা বলা যায় না। হঠাৎ হঠাৎই চারপাশে নিস্তব্ধতা ছিন্ন করে এক গাড়ির টায়ারের চিৎকার। কালো পোশাক পরা কয়েকজন অস্ত্রধারী লোক নামল গাড়ি থেকে। সেকেন্ডের মধ্যে বুঝে ফেলল রুদ্র, এরা শত্রুপক্ষ, ফ্রান্সে পিছু নিয়েছে। মায়া নিচু হ এখনই! রুদ্র গর্জে উঠল। মায়া ভয় পেয়ে তার দিকে তাকাতেই রুদ্র ঝাঁপিয়ে পড়ল তার উপর। বুলেটের শব্দ ছুটে এলো বাতাসে। গুলি ঠিক রুদ্রের পিঠের পাশে আঘাত আনল এক দেওয়ালে। গার্ডদের কমান্ড ভেসে এলো কানে, স্যার, কোল্ড ব্যাক, প্রোটেক্টেড দ্য প্রিন্সেস। চারপাশে গার্ডরা ছত্রভঙ্গ হয়ে ছায়ার মতো করে রুদ্র আর মায়াকে ঘিরে ফেলল। কেউ গুলি চালাতে শুরু করলো, কেউ মায়াকে আড়াল করে চলল। রুদ্র নিজের হাতে পকেট থেকে বের করলো পিস্তল। ঠান্ডা চোখে তাকালো সামনের আততায়ীদের দিকে। জানোয়ারের বাচ্চা, তোরা ভুল করেছিস ওকে টার্গেট করে। তার ঠোঁটে খুনে এক হাসি ফুটল। রুদ্র নিজের পজিশন থেকে বের হয়ে একের পর এক নিখুঁত শটে তিনজনকে মাটিতে ফেলে দিল। সে সময় এক আততায়ী মায়ার দিকে এগিয়ে পেছন থেকে। মায়া ভয়ে জমে গিয়েছিল। মায়া নিচু হওয়া রুদ্র চিৎকার করে ছুটে এলো। সে নিজে বুলেট খাওয়ার আগেই মায়াকে টেনে নিল এক পাশে, আর এক ঝটকায় আততায়ীর বন্দুক মাটিতে ফেলে দিল। রুদ্র তার ঘাড় মুচড়ে এক ঝাঁকুনিতে মাটিতে ফেলল তাকে। শেষ আততায়ী পালিয়ে যাওয়ার আগেই রুদ্রের এক গার্ড তাকে ধরল। পরিস্থিতি সামাল দিল তারা। রুদ্র মায়ার দিকে ফিরে এলো, হাঁপাচ্ছিল। মায়া কাঁপছে। রুদ্র তার মুখ দুই হাতে ধরে বলল, তুই ঠিক আছিস?
মায়া মাথা নাড়ালো, চোখে জল, তবুও চুপ। কপালে রুদ্রের ঠোঁট ছুঁয়ে বলল, আমি থাকতে কেউ তোর গায়ে হাত দেবে না, কেউ না। মায়া কিছুই বলল না, শুধু তার বুকের সাথে মাথা গুজে কেঁদে ফেলল। প্যারিসের বাতাসে তখনও বারুদের গন্ধ, কিন্তু তার মাঝেও রুদ্রের বহু ছিল সবচেয়ে নিরাপদ আশ্রয়। মায়া এখনো রুদ্রের বুকে মুখ গুজে আছে, তার নিঃশ্বাস এখনো অস্থির, হাত কাঁপছে। রুদ্র এক হাতে তাকে আগলে রাখলো, আর অন্য হাতে ফোনটা বের করলো পকেট থেকে। চোখে আগুন, মুখে থমথমে রাগ। ফোনের স্ক্রিনে নামটা দেখে সে এক মুহূর্ত থামলো। আহান। কল কানেক্ট হতেই ১ সেকেন্ড লাগলোও না। আহান, এখনই প্যারিস আই, লোকজন নিয়ে। ওরা এখানে আক্রমণ করেছে। কি? মায়া ঠিক আছে? আমি থাকলে ওর গায়ে আঁচড়টাও পড়বে না। কিন্তু আর দেরি করবি না, ওদের শেকড় এখানে গোড়া পর্যন্ত পৌঁছেছে। আমাকে এবার হিসাব চোকাতেই হবে। আহানের কণ্ঠ হঠাৎই রুক্ষ হয়ে উঠল। লোকজন নিয়ে নামছি এখনই। প্যারিসে যুদ্ধের হাওয়া লাগবে। রুদ্র। ফোন কেটে গেল। রুদ্র ফোনটা নামিয়ে আবারও মায়ার দিকে তাকালো। তার কণ্ঠ এবার একটু নরম, একটু কোমল। চিন্তা করিস না মায়া, সব ঠিক হয়ে যাবে। মায়া চুপচাপ মাথা নাড়ালো। সে জানে রুদ্রকে কেউ থামাতে পারে না, আর রুদ্র যখন আহানকে পাশে চায় তখন কেউই রক্ষা পাবে না। পেছনে তখন রুদ্রের গার্ডরা মৃতদেহ সরাচ্ছে, এলাকা সুরক্ষিত করছে। রুদ্র এক পা করে এগিয়ে গেল রাস্তার পাশে। চোখ লাল লালাভ আকার ধারণ করেছে। আকাশের দিকে তাকিয়ে সে শুধু একটা কথাই বলেছিল, তোরা ভুলে গেছিস আমি কে? এবার মনে করিয়ে দেব। প্যারিসের উৎকণ্ঠা, পরিত্যক্ত এক ফ্যাক্টরি। ভোর ৪টা। মায়াকে অনেক আগেই রুদ্র তার প্যালেসে পাঠিয়ে দিয়েছে। বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে আরশাদ। পুরো নাম আরশাদ শিকদার, বয়স ৩২। তার মুখের এক পাশে রক্ত জমে আছে। আহান তার দাঁত ভেঙে দিয়েছে আগেই। রুদ্র সামনে বসে আছে, চোখ দুটো আগুনে জ্বলছে, কিন্তু মুখে অশান্ত এক ঠান্ডা। আমার কলিজায় হাত দিয়েছিস? রুদ্রের কণ্ঠ শীতল। আরশাদ কিছু বলতে গিয়ে কাশতে কাশতে রক্ত তোলে। উত্তরে কিছু বলার আগেই আহান চেঁচিয়ে উঠল, চোখ নামা। এই অপরাধের সাজা একটাই, চোখ তুলে নে। রুদ্র ধীরে ধীরে ছুরি তুলে ধরে। আরশাদ দম বন্ধ করে কাঁপে। পরম শান্তিতে রুদ্র তার চোখ দুটো ছুরি ফেলে দেয়, একটা, তারপর আরেকটা। আরশাদের চিৎকারে ফ্যাক্টরির দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, প্রতিধ্বনি হয়। তবুও করুণা লাগে না কারোর চোখে। তোর এই চোখ দিয়ে তুই ওকে দেখেছিলি, এখন থাক অন্ধ, নরক যাত্রার আগে। পরের ধাপে আহান তার বাম হাত ধরে মাটিতে পিষে ফেলে। রুদ্র সেই রক্তমাখা ছুরি দিয়েই আরশাদের আঙ্গুল কেটে ফেলতে থাকে, একটা, দুটো, তিনটে। আরশাদের চিৎকার গলা ফেটে ফেলে। একসময় পুরো হাতটাই ছিঁড়ে নেওয়া হয়। এবার রুদ্র ফিসফিস করে বলল, শেষে তোর বুক চিরে হৃৎপিণ্ডটা বের করব। রুদ্র এবার বড় একটা কাটার নিয়ে আসে, ধীরে ধীরে আরশাদের বুক চিরে হৃৎপিণ্ডটা বের করে আনে। গা শিউরে ওঠার মতো দৃশ্য, রক্ত, হাড়, কান্না আর ক্রন্দনরত মুখ, একটা মৃত্যুপুরী। হৃৎপিণ্ডটা মুঠোয় ধরে রুদ্র বলল, এতটাই তোর শয়তানি প্রাণ, এবার নরকে গিয়ে নিজের বিচার দেখ। সব শেষে রুদ্র ছুরিটা ঘাড়ে ঠেলে গলায় একটা টান কাটে। রক্ত ছিটকে যায় রুদ্রের মুখে, কিন্তু সে কাঁপে না। একটানা দেখে যায় ধ্বংস, দেখে যায় শান্ত হয়। মৃতদেহটা পড়ে থাকে কঙ্কালের মতো, চোখ নেই, হাত নেই, বুক ফাঁকা, গলা কাটা, এক জীবন্ত দানবের পরিণতি। আহান ফিসফিসিয়ে বলে, রুদ্রের কলিজায় হাত দিলে সবাই ধ্বংস হয়ে যাবে। রুদ্র উত্তর দেয় না, শুধু মায়ার রক্তমাখা স্কার্ফটা তুলে বুকের কাছে রাখে, নিঃশব্দে প্রতিজ্ঞা করে, আর কখনো না, আর কেউ মায়াকে আক্রমণ করতে পারবে না। মায়া ঘুমিয়ে আছে, রাত গভীর।
চারিদিকে নিস্তব্ধ, শুধু দেওয়াল ঘেঁষে জ্বলছে একটি মাত্র ড্রিম লাইটের বাতি। বিছানায় নিস্পন্দন শুয়ে আছে মায়া। তার মুখ শুকিয়ে গেছে, ঠোঁট ফাঁকা, কপালে এক ফালি কাটা দাগ এখনো লাগছে। গভীর ঘুমে অচেতন সে, যেন সমস্ত কষ্ট আর যন্ত্রণার ভার নিয়ে অবশেষে শরীরটাকে হালকা কিছু শান্তি খুঁজে পেয়েছে। রুদ্র চুপচাপ তার পাশে বসে আছে। শক্ত হাতে সে চেপে ধরেছে মায়ার আঙ্গুলগুলো, কিন্তু মায়ার কোনো সাড়া নেই। তার চোখ জোড়া লাল, অশ্রু থেমে থেমে গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কোনো সাড়া নেই। বুকটা যেন ফেটে যাচ্ছে ভেতর থেকে, কিন্তু সেই শব্দ করে কাঁদে না, শুধু নিঃশব্দ কান্না, যেটা শুধু মায়ার নিঃশ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে। তার চোখ পড়ে মায়ার মুখের ক্ষতটায়, বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। নিজেকে হাজার বার দোষে দোষী করতে চাইছে। আর যদি মায়ার কিছু হয়ে যেত, তাহলে সে কিভাবে বাঁচত? রুদ্রের কাঁপা কাঁপা হাতে মায়ার চুল হাত বুলিয়ে দেয়, ফিসফিস করে বলে, আমি আছি মায়া, এইবার তোর পাশে থাকবো, কোথাও যেতে দিব না তোকে, কেউ তোকে ছুতেও পারবে না। আর আরো এক ফোঁটা অশ্রু মায়ার হাতের উপরে পড়ে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। রুদ্রের নিঃশ্বাস, কান্নায় আর মায়ার ঘুম, সেই একটুখানি নিস্তব্ধ স্বস্তি তাকে আরো অসহায় করে তোলে। সকালটা ছিল নরম রোদের মতো শান্ত। ফ্রান্সের জানালা দিয়ে সোনালি আলো ঢুকে পড়েছে ঘরের ভেতর। পর্দার ফাঁক গলে সেই আলো মায়ার চোখে পড়তেই সে একটু নড়েচড়ে ওঠে। তার চোখের পাতাগুলো ধীরে ধীরে কাঁপে, তারপর ধীরে খুলে যায়। ঘুম আর বাস্তবের মাঝামাঝি সে এখন। প্রথমে সে ছাদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে দেখে পাশে একটি পরিচিত মুখ। রুদ্র। বিছানার পাশেই চেয়ারে কাত হয়ে ঘুমিয়ে আছে সে। চোখের নিচে কালি, মুখে গভীর ক্লান্তি, কিন্তু তার হাত এখনো মায়ার হাত আঁকড়ে ধরে আছে, শক্ত করে ধরে আছে, যেন হারানোর ভয় এখনো ঘুমের মাঝেও সে তো ছাড়তেই চায় না। মায়া কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে রুদ্রর দিকে। তার বুকে ভেতরটা হঠাৎই যেন এক অজানা অনুভব তৈরি হলো। ভয়, বিস্ময়, কৃতজ্ঞতা আর কিছুটা কষ্ট। রুদ্র এতক্ষণ এভাবে তার পাশে ছিল। এই মানুষটা কি পরিমাণ যন্ত্রণার ভেতর দিয়ে গেছে তা বুঝতে পারা যায় ওই নিস্তেজ মুখ দেখেই। মায়া আস্তে করে ফিসফিস করে বলে, রুদ্র ভাই। তার কণ্ঠের সেই ক্ষীণ শব্দেও রুদ্র চমকে ওঠে। ঘুম জড়ানো চোখে তাকায় মায়ার দিকে, তারপর যেন মুহূর্তেই জেগে ওঠে সম্পূর্ণভাবে। চোখ দুটো ছলছল করছে, কিন্তু এবার সেটা আনন্দের, জীবনের ফিরে আসার। রুদ্র উঠে আসে একটু কাছে, ফিসফিস করে বলে, তুই জেগেছিস মায়া? তুই ঠিক আছিস তো? মায়া মাথা নাড়ে, ক্লান্ত চোখে তাকিয়ে থাকে ওর দিকে, আর বুঝতে পারে এই মানুষটাই এখন শুধু তার পাশে। সে একটুও সরে যায় না আর। মায়ার চোখের গভীরে যেন আলো ফুটে উঠছিল। রুদ্র তার এতটা কাছে, চোখে চোখ রেখে তাকিয়ে আছে, যেন হাজারটা কথা বলে ফেলেছে, একটা কথা না বলেও। ঘরের ভেতরে আলো ঝলমলে, কিন্তু তাদের মাঝখানে যেন আরেকটা আলো জ্বলছে, অদৃশ্য, নরম, উষ্ণ। রুদ্র ধীরে ধীরে মায়ার কপালের কাছাকাছি ঝুঁকে আসে, তার কণ্ঠে যেন একটু কাঁপছিল, তুই জানিস না কতটা ভয় পেয়েছিলাম তোকে হারানোর। মায়া কিছুই বলে না, তার চোখে জল, কিন্তু ঠোঁটে এক ফালি শান্ত হাসি। সে হাত বাড়িয়ে রুদ্রের গালের ওপরে আলতো করে হাতটা রাখে। সেই স্পর্শে রুদ্র যেন মুহূর্তেই গলে যায়। সে মায়ার হাতটা ধরে, ঠোঁট ছুঁয়ে রাখে। সেই একটুখানি স্পর্শে যেন সারা দুনিয়া থেমে যায়। আমি তোর পরশে থাকবো, রুদ্র ফিসফিস করে বলে, প্রতিটি সকাল, প্রতিটি রাত। তুই চাইলে নীরব থেকেও আমি তোর হয়ে বাঁচব। মায়া চোখ নামিয়ে চুপ করে থাকে।
রুদ্র আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মায়ার কপালে একটা নরম চুমু খেয়ে তার কপালে কপাল ঠেকিয়ে রাখে নিজের কপালে। সকালের নাস্তার টেবিলে সবাই বসে আছে, রুদ্র গম্ভীর মুখে চা খাচ্ছে। দীপ্তি তার স্বভাব সুলভ নাটকীয় ভঙ্গিতে কথা বলছে। দীপ্তি চোখ বড় বড় করে মজার ছলে বলল, আমি তো ভাবতাম রুদ্রের মুখ দেখে আমি একদিন আয়না নিজের দিকে নিজের চাকরি ছেড়ে দিব। এক এমন গম্ভীর মুখ নাকি শুধু হরর সিনেমার ভিলেনদের থাকে। রুদ্র ঠান্ডা গলায় উত্তর দেয়, তোর মুখ দেখে আয়না চুরি করে পালাই, বুঝলি? নিজেকেই দেখে ভয় পায়। দীপ্তি অভিনয় করে কান্নার সুর করাই ভঙ্গিতে করে জবাব দেয়, হায় আল্লাহ, আমার রূপের এই পরিণতি! আয়নাও সহ্য করতে পারে না। মায়া মুচকি হাসে তাদের এই খুনসুটি দেখে। রুদ্র অফিসে যাওয়ার পর যেন বাসাটা একটু বেশি শান্ত হয়ে যায়, তবে সেই শান্তিটাও বেশিক্ষণ টেকে না। দীপ্তি আর মায়া একসঙ্গে থাকলে বাসার দেওয়ালও মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে। মায়া প্রথম প্রথম চুপচাপ থাকতো, কিন্তু দীপ্তি এতটাই মিশুক যে কেউ তার সাথে কথা না বলে থাকতে পারে না। দুজনই আগে ভাব করে পড়তে বসে, বই খুলে তাকায়, তারপর তাকায় একে অপরের দিকে। রুদ্র মায়াকে বই কিনে দিয়েছে এবং আগেই ভার্সিটিতে অ্যাডমিশন করে এসেছে। এক ফাঁকে দীপ্তি হোঁচট খাওয়ার অভিনয় করে বলে, মায়া, আমি পড়তে গিয়ে পড়ে গেলাম। মায়া বিরক্ত হয়ে চোখ মেলে তাকায়, কিন্তু তার হাসি চাপতে পারে না। ওদের পড়াশোনা মানে একচেটিয়া হাসির রুটিন। পরে ফ্রিজ খুলে দীপ্তি দেখে পাস্তা, রামেন, স্কোয়াশ, কোক, ভ্যারাইটিস। আর দীপ্তি সেটা দেখে গম্ভীর ভঙ্গিতে ঘোষণা দেয়, আজ থেকে আমরা ডায়েটে যাচ্ছি। এইসব খাবার যাই, রুদ্রকে কতবার বলেছি বাংলাদেশি খাবার আনতে, আমার কথা শুনলো তো না। রান্নাঘরে ঢুকে দুজনে মিলে এক কাপ চা বানাতে যায়, কিন্তু শেষে চায়ে লবণ পড়ে যায়। দীপ্তি এক চুমুক খেয়েই বলে, এই চা খেয়ে চোখ খুলে গেছে, মনে হয় তৃতীয় নয়ন। সারাদিন গল্প চলে দুজনের, কখনো ছোটবেলার কথা, কখনো রুদ্রকে নিয়ে হাসাহাসি। দীপ্তি মাঝে মাঝে এমন নাটক করে যেন সে কোনো বিখ্যাত সিনেমার নায়িকা। বলেও ফেলে, মায়া, আমার জীবনের ট্র্যাজেডি তুমি কখনো বুঝবে না। মায়া তখন বলে, তোমার জীবনের একমাত্র ট্র্যাজেডি হচ্ছে রোজার দিনে ফ্রিজে আইসক্রিম না থাকা। এমনই খুনসুটিতে ভরপুর কাটে ওদের দিন। সত্যি বলতে, রুদ্র যতই গম্ভীর হোক, বাসার প্রাণটা যে এই দুই পিচ্চি নাটুকে মেয়েই, তার বলার অপেক্ষা রাখে না। রাত্রি গভীর, ঘরের বাতি নিভু নিভু। মায়া খেয়াল করেনি কখন দরজার ছিটকিনিটা খোলা পড়েছে। আচমকা পেছন থেকে জোরে জড়িয়ে ধরল রুদ্র। গায়ে গন্ধ, মদের, সিগারেটের আর কাঁচা ঘামের এক অদ্ভুত মিশ্রণের গন্ধ। রুদ্র ভাই! মায়া চমকে উঠল, কিন্তু তার কণ্ঠ গলা চিপে ধরা হয়ে গেল রুদ্রের গর্জনে। চুপ, আজ কথা বলবি না, চুপ থাক। আমার, শুধুই আমার। তার কাঁধে মাথা রেখে রুদ্র গভীর নিঃশ্বাস নিল। হাত দুটো বেপরোয়া, কোমরের চারপাশে শক্ত করে আঁকড়ে ধরেছে। চোখে ছিল লাল ছায়া, ঠোঁটে তীব্র ক্ষুধা। আমি আর সহ্য করতে পারছি না, মায়া। রুদ্র ফিসফিস করে বলল, তুই জানিস না কেমন জ্বালা নিয়ে আমি বেঁচে থাকি। তোকে না ছুঁয়ে থাকাটা এখন আমার গলার কাটার মতো। মায়া ধাক্কা দিতে চাইলো, কিন্তু রুদ্র আরো শক্ত করে জড়িয়ে ধরল। রুদ্র ভাই, আপনি এখন ঠিক নেই, ছাড়ুন আমাকে, প্লিজ। মায়ার কণ্ঠে অনুরোধ, কিন্তু রুদ্র শোনে না। সে ঠোঁট চেপে ধরে মায়ার গলার কাছাকাছি, যেন ওখানেই লুকিয়ে আছে শান্তি। মায়া কেঁপে উঠল, এটা ঠিক না, প্লিজ। হঠাৎ থমকে গেল রুদ্র, মায়ের কাঁধেই ঢলে পড়ল আর ফিসফিস করে বলল, তুই ঠিক বলেছিস, এটা ঠিক না, কিন্তু আমি ঠিক নেই মায়া। আমি ধ্বংস হয়ে যাচ্ছি তোকে চেয়ে চেয়ে। ঘরে নেমে এলো ভারী নিস্তব্ধতা। মায়া কাঁপা কাঁপা হাতে রুদ্রকে বিছানায় শুইয়ে দিল। রুদ্র ঘুমিয়ে পড়ার পর মায়া অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। তার চোখ পড়ে রুদ্রের শান্ত মুখের দিকে, যে মুখ কিছুক্ষণ আগেও ছিল নেশাক্ত, এখন যেন সেই মুখেই এক অদ্ভুত কোমলতা নেমে এসেছে। মায়ার বুকটা কেমন যেন হালকা হয়ে আসে, আবার অজানা কষ্টেও ভার হয়ে ওঠে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, শব্দহীন পায়ে রুদ্রের কাছে এগিয়ে যায়।
হাত বাড়িয়ে চুলের ওপর পড়ে থাকা এক টুকরো এলোমেলো চুল সরিয়ে দেয়, তারপর আবার নিজের হাতটা ফিরিয়ে নেয়, যেন স্পর্শটা ছিল অপরাধ। চোখে জমে থাকা ভালোবাসা সেটা চেপে ধরে। এতটা কাছে থেকেও তার কোনো অধিকার নেই, এই উপলব্ধিটা বুকটা খামছে ধরে। মায়া তখন জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে চাঁদের আলোতে তার মুখটা আলো ছায়ার খেলে যায়। চোখে ক্লান্তি, মুখে নীরবতা, কিন্তু মন ভরা উথাল পাথাল আবেগে। সে জানে এই মানুষটা তার জীবনের ঝড়, আবার আশ্রয়ও, কিন্তু সে সেটা কখনো বলবে না, বুঝিয়েও দেবে না। রুদ্রের ঘুমন্ত মুখের দিকে ফিরিয়ে তাকিয়ে মায়া মনে মনে ফিসফিস করে, কেন এত যত্ন করেন আমায় রুদ্র ভাই? রুদ্র তখনও গভীর ঘুমে। জানালার পর্দা হালকা নড়ছে, ভোরের প্রথম আলো ঘরের কোণে কোণে ছড়িয়ে পড়েছে। সবকিছুই নিস্তব্ধ, ঠিক যেন কোনো ঝড়, কোনো বড় কিছু ঘটার আগের সময় থমকে দাঁড়িয়েছে। ঠিক এই সময়েই ঢাকার আকাশে একটানা গুঞ্জনের শব্দ তুলে বিমানটা ধীরে ধীরে নেমে আসে। শাহজালাল বিমানবন্দরে নামার মুহূর্তে মায়ার বুকের ভেতরটা কেঁপে ওঠে। বহুদিন পর নিজের দেশে ফেরার অনুভূতি তাকে আবিষ্ট করে রাখে। কোনো গন্ধ, কোনো শব্দ, এমনকি বাতাসের ছোঁয়াও যেন ভীষণ পরিচিত লাগে। বিমান থেকে নামার পর হালকা বৃষ্টি পড়ছে। মাথায় ওড়নাটা তুলে সে ট্যাক্সির দিকে এগিয়ে যায়। চোখে ক্লান্তি, মুখে নীরবতা, কিন্তু ভেতরে চলছে এক অদ্ভুত যুদ্ধ। প্রতিটি ধাপে তার মনে পড়ছে সেই বাড়ির গন্ধ, সেই চেনা ছাদের নিচে ছোট থেকে বড় হওয়া। এদিকে রুদ্র তখনও ঘুমিয়ে, নিঃশ্বাসের ভারী ছন্দে কক্ষটা নিশ্চুপ। সে জানেও না ঠিক এই মুহূর্তে কেউ তার জীবন থেকে চলে গিয়েছে, আর ঘুম ভাঙলে সবকিছু আগের মতো থাকবে না। ফ্রান্সের ঝকঝকে সকালটা আজ রুদ্রের কাছে যেন বিষাদময় এক অন্ধকার। বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়ে সে চোখে রাখে দিগন্তের ওপরে, অথচ মন পড়ে থাকে হাজার মাইল দূরে সেই ঢাকা শহরে। মায়া চলে গেছে, একটি শব্দ, একটি সত্য, যা বারবার ছুরির মতো তার বুক চিরে যাচ্ছে। সে ঘুম থেকে উঠেই জানতে পারে মায়ার নিখোঁজ হওয়ার ব্যাপারটা। সে চুপচাপ নিঃশব্দ, ঠোঁট শক্ত করে আটা, চোখ দুটো লালচে রঙে ভিজে উঠেছে, কিন্তু কান্না আসেনি। রুদ্র আয়ান চৌধুরী কখনো কাঁদে না, এটা তার অহং, এটা তার জিদ, কিন্তু ভেতরে যেন ঝড় চলেছে। মায়ার প্রতিটি হাসি, প্রতিটি চোখের চাহনি, তার নরম কণ্ঠস্বর, সবকিছু আজ অদৃশ্য হয়ে গেছে এই শহরের কোলাহলে। সে জানে মায়া হয়তো একদিন ফিরে আসবে। রুদ্রের ভেতরের পশুটা ধীরে ধীরে জেগে উঠেছে, হিংস্র, অধিকার পরায়ণ, ভালোবাসায় পাগল এক প্রেমিক। সে ফিসফিস করে বলে, তুই যেখানেই যা মায়া, আমি তোকে খুঁজে বের করব। আমার করা সব হিসেবের উত্তর তুই, তোকেই আমি চাই, তোকে আমি আমার করতেই হবে। রুদ্রের চোখ তখন শুধুই একরোখা সিদ্ধান্তের আগুন। সে জানে মায়া বাংলাদেশে গেছে, মায়ার যাওয়ার একটাই জায়গা হলো বাংলাদেশ। তৎক্ষণাৎই নেক্সট ফ্লাইটেই বাংলাদেশে ফেরে। সুইট হার্ট, কোথায় তুই? মায়া রুদ্রের বাংলাদেশে আসার খবর বুঝতে পারেনি। মায়া ভেবেছিল রুদ্র আসবে না, কিন্তু রুদ্র তার খোঁজে বাংলাদেশে চলে আসে। রুদ্র ভাই, আপনি এখানে কেন সুইটহার্ট? আশা করনি আমাকে? তোমার জম তোমার সাথে দেখা করতে এসেছে। রুদ্রের চোখ তখন ঝড়, মুখে কোনো কথা নেই, শরীর জুড়ে একরকম অগ্নিশিখা। মায়া হতচকিত হয়ে দাঁড়িয়েছিল দরজার কাছে, তার চোখে বিস্ময়, কণ্ঠে অস্পষ্ট প্রশ্ন, রুদ্র ভাই তুমি? কিন্তু রুদ্র কোনো উত্তর দেয় না, এক পলক তাকায় মায়ার দিকে, তারপর মুহূর্তের জন্য কবজি চেপে ধরে শক্তভাবে, যেন তাকে আর এক মুহূর্তের জন্যও দূরে রাখতে চায় না। রুদ্র ভাই, কি করছো? মায়ার কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু সে শোনে না। মায়ার কোনো কথা শোনার মতো ধৈর্য নেই তার ভেতরে। চোখে শুধু একটাই লক্ষ্য, মায়াকে তার করে নেওয়া, একদম নিজের মতো করে। টানতে টানতে নিচে নামিয়ে আনে রুদ্র। চারপাশে পরিবারের কিছু সদস্য বিস্ময়ে তাকিয়ে থাকলেও রুদ্র কারের দিকে ফিরে তাকায় না।
মায়া বাধা দিতে চায়, কিন্তু তার শক্তি রুদ্রের ধ্রুব সংকল্পের সামনে নস্যি। রুদ্র ভাই প্লিজ, সবাই দেখছে। মায়ার কণ্ঠে লজ্জা, ভয়, অনিশ্চয়তা। রুদ্র কড়া গলায় ফিসফিস করে বলে, তাদের দেখার সময় শেষ, এখন শুধু আমরা দুজন। গাড়ির দরজাটা খুলে মায়াকে বসিয়ে দেয়। নিজের পাশের সিটে বসে স্টিয়ারিং ধরতে চোখে পড়ে তার চোয়ালের কঠোর রেখা, জেদের ঢাসা মুখ। গাড়ির গতি ঝড়ের মতো ছুটে চলেছে শহরের ভিড় ঠেলে। মায়া তখনও বোঝে না সে কোথায় যাচ্ছে, কিন্তু রুদ্র জানে আজ আর কোনো বাধা, কোনো ব্যাখ্যা, কোনো চোখের ভাষা দরকার নেই। শেষমেশ গাড়ি থামে এক নির্দিষ্ট ভবনের সামনে, কাজী অফিস। রুদ্র গাড়ি থেকে নামিয়ে আবারও টেনে নিয়ে যায় মায়াকে ভেতরে। অফিসের লোকেরা কিছু বলতে গিয়েও থেমে যায় রুদ্রের চেহারার গম্ভীরতা দেখে। রেজিস্ট্রি বই খুলে রাখা হয়। রুদ্র একবারও মায়ার দিকে তাকায় না, আর মায়া কাঁপতে কাঁপতে তাকিয়ে থাকে তার সামনে বসে থাকা সেই মানুষটার দিকে, যে শুধু অধিকার প্রতিষ্ঠা করতে এসেছে ভালোবাসার নামে, দখলের নামে। কাজী সাহেব কলম হাতে নিয়ে তাকিয়ে আছেন রুদ্র আর মায়ার দিকে। চারপাশে নীরবতা, শুধু কাগজের পাতাগুলোর ফিসফাস শোনা যাচ্ছে। অবশেষে তিনি গলা খাকারি দিয়ে প্রশ্ন করেন, বিয়ের কাবিননামার পরিমাণ কত লাগবো? প্রশ্নটা ঘরের বাতাসকে যেন ভারী করে তোলে। মায়া হঠাৎ তাকায় রুদ্রর দিকে, চোখে বিস্ময়, অনিশ্চয়তা। রুদ্র চোখ নামিয়ে বসেছিল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে মাথা তোলে। চোয়াল শক্ত করে, চোখে আগুন, ঠান্ডা অথচ স্পষ্ট গলায় বলে ওঠে, 50 লাখ নয়, 50,000 কোটি টাকা। কাজী সাহেবের হাত থেমে যায়। কলম মুখে তুলে থাকা হাজার অবস্থায় চোখ কুঁচকে তাকান রুদ্রের দিকে। মাফ করবেন, কত বললেন? রুদ্র আবারও বলে, এবার আরো দৃঢ়ভাবে, 50,000 কোটি টাকা। লিখুন। মায়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রুদ্রের মুখের দিকে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কিছুক্ষণ। ঠোঁট কাঁপতে কাঁপতে সে ফিসফাস করে বলে, রুদ্র ভাই পাগল হয়ে গেছেন? রুদ্র তাকায় তার দিকে, মুখে কোনো হাসি নেই, শুধু অদ্ভুত এক তীব্রতা। তোর প্রতি আমার দখল, আমার অধিকার আর ভালোবাসার মূল্য আমি পৃথিবীর কোনো মুদ্রাই মাপতে পারবো না, কিন্তু আজ এই অঙ্কটা শুধু একটা বার্তা। তুই আমার কাছে অমূল্য, আর আমি চাই সবাই সেটাই জানুক। কাজী সাহেব একটু থেমে বলেন, এই অঙ্কটা সত্যি লিখতে চান? আইনগতভাবে এটাই বৈধ, কিন্তু খুবই ব্যতিক্রম। রুদ্র মাথা নাড়ে। লিখুন। অগত্যা কাবিননামায় লেখা হয় বিশাল এক সংখ্যা, 50,000 কোটি টাকা। সেই মুহূর্তে ঘরের নিস্তব্ধ দেওয়ালগুলো যেন সাক্ষী হয়ে থাকে এক মানুষের ভালোবাসার, উন্মাদনার, জেদের আর দখলের ঘোষণার। আর মায়া, সে বসে থাকে স্তব্ধ হয়ে, চোখে জল, কিন্তু ঠোঁটের কোণে হালকা কম্পন, যেন কাঁদছে না আবার হাসছেও না। সে বুঝে যায় রুদ্র যা করছে তা শুধু বিয়ে নয়, এটি একরকম শপথ, চিরজীবনের জন্য তাকে আটকে রাখার, ভালোবাসার নামে দখল করে নেওয়ার। ঘরের ভেতরটা থমথমে। কাবিননামায় বিশাল অঙ্ক, 50,000 কোটি টাকা ততক্ষণে লেখা হয়ে গেছে। রুদ্রর চোখে আগুন আর মায়ার চোখে ঝড়। কাজী সাহেব নথি গুছিয়ে নিয়ে তাকান মায়ার দিকে। তিনি শান্ত গলায় বলেন, মায়া ইসলাম, আপনি কি রুদ্র আয়ান চৌধুরীকে আপনার স্বামী হিসাবে কবুল করছেন? এক মুহূর্ত থেমে যায় সবকিছু, ঘড়ির কাঁটা যেন থেমে যায়। মায়া নিঃশ্বাস নেয় ধীরে, ঠোঁট কাঁপে। সে কিছুই বলে না, কেবলই চোখে চোখ রাখে রুদ্রের। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হয়, আপনি কি কবুল করছেন? মায়া এবার চোখ নিচু করে ফেলে, কণ্ঠ তার কাঁপে, নিঃস্ব হয়ে আসা গলা। তারপর খুব আস্তে, একবার একরকম যেন ফিসফিস করে বলে, না, আমি রাজি নই। ঘরটা হঠাৎ জমে ওঠে। কাজী সাহেব থমকে যান, কলম থেমে যায় তার হাতে। ঘরের বাতাস ভারী হয়ে আসে। কাবিননামায় বিশাল অঙ্ক লেখা। সাক্ষীরা চুপচাপ দাঁড়িয়ে, আর রুদ্রের চোখে একরাশ আগুন, কিন্তু সেই আগুন নিভে যাওয়ার উপক্রম, কারণ মায়া মাথা নাড়ে। না, আমি রাজি নই। কাজী সাহেব থেমে যান,
তার চোখে দ্বিধা। মায়ার চোখে জল চিকচিক করছে, অথচ মুখ শক্ত। সে জানে সে কি বলছে। রুদ্র চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পেছনে থাকা লোকেরা একটু নড়ে চড়ে বসে। তার ভেতরের আগুন যেন দাউ দাউ করে জ্বলতে শুরু করে আবার। চোয়াল শক্ত, চোখ রক্তিম, হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় মায়ার একদম সামনে। ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, তুই না বলতে পারিস না মায়া? আজ না বলার সুযোগ নেই তোর। মায়া চমকে ওঠে। তুমি জোর করে কিছুই করতে পারো না রুদ্র ভাই। এটা বিয়ে, খেলা না। রুদ্র একটু নিচু হয়ে তার চোখের দিকে তাকায়। খেলা নয় বলেই তো বলছি, আজ আমি জিততে এসেছি। তুই আমার ছেলে আছিস, থাকবি। কবুল বলতেই হবে তোকে। তারপর সবার সামনে অবাক চোখের সামনে রুদ্র মায়ার কাঁধ চেপে ধরে, তার মুখের দিকে ঝুঁকে আসে। কাজী সাহেব বাধা দিতে যান, কিন্তু রুদ্রের গলার হুংকার তাকে থামিয়ে দেয়। কাজী সাহেব, আপনি বলুন। আমি বলছি এই মেয়ে আমার স্ত্রী হবে, ও আজ কবুল বলবে। কাজী সাহেব দ্বিধায় পড়ে যান, কিন্তু রুদ্রর চোখের চাহনি এমনই, যেখানে না বলার অবকাশ নেই। তার চোখে শুধু একটাই ভাষা, তুই আমার। জোর করে হোক, তবু আমারই হবি। একটু থেমে রুদ্র আবারও বলে, 400 কোটি টাকার মানে বুঝিস? তোকে আমি 400 কোটি টাকাই নিজের করে নিয়েছিলাম অনেক আগেই। শুধু বাকি ছিল কাগজে কলমে করে নেওয়া। তাও আজকে করে নিলাম 50,000 কোটি টাকার কাবিন নামায়। দ্বিতীয়বারের মতো প্রশ্ন করা হয় মায়াকে কাঁপা কাঁপা কণ্ঠে। মায়া ইসলাম, আপনি কি রুদ্র আয়ান চৌধুরীকে আপনার স্বামী হিসেবে কবুল করছেন? মায়া কাঁপছে, ভয়ে না অভিমানে। সে নিজেও জানে না, তার কণ্ঠে কষ্টের ঝড়, চোখে অশ্রু ঝলকায়। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ফিসফিস করে বলে, কবুল, কবুল, কবুল। মায়া কবুল বলার পর রুদ্র ফটাফট কবুল বলে দেয়। রুদ্রর চোখ বিজয়ের হাসি, ঠোঁটে কঠিন এক তৃপ্তির রেখা। কিন্তু সেই কবুলের শব্দে ছিল না ভালোবাসার ছায়া, ছিল জোর, অভিমান আর বন্দি এক হৃদয়ের কান্না। আর বিয়ে, সেই বিয়েটা ছিল ভালোবাসার নয়, ছিল একরকম দখলের, একতরফা যুদ্ধের জয়ের ঘোষণা। সেখানে মায়া জিতেনি, তবুও হার মানেনি। আর রুদ্র জিতলেও শান্তি পায়নি, কারণ সে জানে মেয়েটা কবুল বলেছে, কিন্তু মন খুলে বলেনি। ঘরে তখন নিস্তব্ধতা, বাতাস ভারী গুমট। রুদ্রর মুখে কঠিন তৃপ্তির ছাপ, আর মায়ার মুখে নিঃশব্দ অভিমান। কবুল বলার পর যেন চারপাশটা স্তব্ধ হয়ে গেছে। কাজী সাহেব চোখ নিচু করে কাবিননামার সামনের টেবিলে রাখলেন। এখন দুজনেই সাইনের দরকার। কাজী সাহেব ধীরে বলেন। রুদ্র আর এক মুহূর্ত দেরি না করে কলম হাতে তুলে নেয়। তার চোখে দৃঢ় সংকল্প, হাত কাঁপে না একটু। শক্তভাবে নিঃসন্দেহে নিজের নামটা লিখে দেয়, রুদ্র আয়ান চৌধুরী। তার সইটাও ঠিক তার মতোই, জেদি, গভীর, দখলদার। সবার চোখ তখন মায়ার দিকে। তার সামনে কলমটা এগিয়ে দেওয়া হয়। মায়া চুপ করে বসে থাকে কিছুক্ষণ, চোখে জল জমে আছে, কিন্তু সে মোছে না। তার ভেতরে ঝড় যেন চোখে এসে থেমে গেছে। ধীরে ধীরে সে কলমটা তোলে, হাত কাঁপছে, ঠোঁট কেঁপে উঠছে বারবার। সে কলম ছুঁয়ে যেন বুঝে যায়, এই স্বাক্ষর শুধু একটা বিয়ে নয়, এটা তার স্বাধীনতা হারানোর স্বাক্ষর। তবু সে কলম তোলে, কারণ এখন পিছু হটার পথ নেই। নাম লেখে মায়া ইসলাম। তার হাতের লেখাটা নরম, কাঁপা কাঁপা। এক একটা অক্ষরের মধ্যে মিশে আছে অভিমান, কান্না আর অপূর্ণত স্বপ্নের ছায়া। সবার চোখে একরকম স্বস্তি, রেজিস্ট্রি সম্পন্ন। কিন্তু রুদ্রর চোখে ঝিলিক ধরে, জয়ীর মতো করে তার দৃষ্টি মায়ার মুখে। আর মায়া চোখ নামিয়ে বসে থাকে নিঃশব্দে। মনে মনে বলে ওঠে, তুমি জিতেছ রুদ্র, কিন্তু ভালোবাসা কি সত্যি জোর করে পাওয়া যায়? রেজিস্ট্রি পেপারে আজ দুটো নাম লেখা হলো, একটি দখলের কলমে, আরেকটা বিষণ্ণতার ব্যথায়। অন্যদিকে রুদ্র মনে মনে বলে, একদিন ঠিকই বুঝবি আমার গুরুত্বটা তোর জন্য কতটুকু প্রয়োজন। রেজিস্ট্রি শেষ। কাজী অফিসের দরজার বাহিরে তখন সন্ধ্যার আলো নেমে এসেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলো মায়া আর রুদ্রর ছায়াকে দীর্ঘ করে টেনে নিয়ে যাচ্ছে।
চারপাশে মানুষজনের কোলাহল থাকলেও এই দুজনের মাঝখানে এক অদৃশ্য নীরবতা জমে আছে, ভারী, থমথমে। রুদ্র গাড়ির দরজাটা খুলে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না, চোখে জেদ আর জয়ীর তৃপ্তিতা। মায়া একটু থেমে মাথা নিচু করে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যায়, বসে পড়ে চুপচাপ, পাশ ফিরে জানালার দিকে তাকিয়ে থাকে। তার চোখে তখনও ক্লান্ত ও কান্নার রেশ, আর মন জুড়ে বিক্ষোভের ঢেউ। রুদ্র বসে গাড়ির স্টিয়ারিং ধরলে গাড়ি নীরবে চলতে শুরু করে। শহরের আলো আঁধারির মধ্যে সেই গাড়িটা যেন এক নীরব যুদ্ধবন্দীকে নিয়ে এগিয়ে চলে, যেখানে প্রেম আছে কিন্তু মুক্তি নেই। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলে না। মায়া একবারও রুদ্রের দিকে তাকায় না, জানালার কাছে ঠোঁট কামড়ে ধরে চোখের জল আটকাতে চায়। সে জানে তার এই নীরবতা রুদ্রের জয় নয়, বরং তার ভালোবাসার প্রতিবাদ। রুদ্র মাঝে মাঝে এক পলক মায়ার দিকে তাকায়, কিন্তু কিছুই বলে না। সে জানে আজ সে মায়াকে পেয়েছে, কিন্তু সেই আগের মায়াকে নয়। আজ তার পাশে বসে থাকা মেয়েটা কেবল নামে তার স্ত্রী, হৃদয়ে এখনো তার অভিমানী কন্যা। গাড়ি যখন তাদের বাড়ির গেট ছুঁয়ে থামে, তখন রাত নেমে গেছে, বাড়ির আলো জ্বলছে, কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা নেই। রুদ্র নেমে আগে দরজাটা খুলে দেয়। মায়া কিছু না বলে নামতে যায়, কিন্তু ঠিক পা রাখতে গিয়েই হঠাৎ একটুখানি থেমে যায়। রুদ্র তার হাতে আলতো করে ধরতে চায়, কিন্তু মায়া সেই স্পর্শ এড়িয়ে চলে যায় ভেতরে, মাথা নিচু করে, চোখে অভিমান জড়ানো নীরব বিদ্রোহ। রুদ্র থেমে দাঁড়িয়ে থাকে তার পেছনে চলে যাওয়া ছায়ার দিকে। সে আজ তাকে ঘরে এনেছে তার স্ত্রী হিসাবে। নিশুতি রাত, চারিদিকে নিস্তব্ধ, যেন শহরটা ঘুমিয়ে পড়েছে। জানালার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়ছে ঘরের মেঝেতে। মায়ের ছোট্ট ঘরটা শান্ত, শুধু পাখার মৃদু শব্দ আর মাঝে মাঝে দূরে কোনো কুকুরের ডাক ভেসে আসছে। মায়া খাটে শুয়ে আছে, পাতলা চাদরটা গায়ে জড়ানো, তার নিঃশ্বাসের গতি ধীর, চোখ দুটো বন্ধ, মুখে একরাশ প্রশান্তি। ঘুমে সে কখনো হালকা হাসে, কখনো ভুরু কুঁচকে যায়, মনে হয় কোনো স্বপ্ন দেখছে, হয়তো সেই চিরচেনা পুরানো স্মৃতি, কিংবা কোনো অজানা মুখ বারবার ফিরে আসছে তার ঘুমে। হঠাৎ সে একটু নড়ে চড়ে উঠে পাশ ফিরল, চুলগুলো মুখে এসে পড়েছে। এক হাত তুলে সেগুলোকে সরিয়ে আবারও নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। ঘুমের ভেতরেও যেন তার একটা নিজস্ব জগৎ আছে, যেখানে সে মুক্ত, যেখানে বাস্তবতার কঠোরতা নেই, শুধু অনুভূতিরা বাঁচে। রাত গভীর হতে থাকে, আর মায়ার নিস্তব্ধ নিদ্রা ঢেকে রাখে তার সব গোপন চিন্তা, না বলা কথা আর চাপা অনুভূতিগুলো। রাত তাকে ভালোবাসে, কারণ এই নিস্তব্ধতায় মায়া সত্যি বিশ্রাম পায়। সকালের নরম আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকেছে। মায়ার ঘরটা এখনো ঘুম ঘুম, সে গভীর ঘুমে, মুখে শান্তির ছায়া। হঠাৎই দরজা ধীরে খুলে রুদ্র ঢুকে পড়ল, হাতে এক কাপ ধোয়া ওঠা কফি, মুখে তার চিরচেনা রহস্যময় অদ্ভুত এক হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এলো, চেয়ারে বসে কিছুক্ষণ মায়ার দিকে মুখে তাকিয়ে রইল। তার চোখে এক রাশ কোমলতা, যেটা সে কেবল মায়ার জন্যই জমিয়ে রেখেছে। মায়ার এলোমেলো চুল, ঘুমন্ত মুখ, নিঃশ্বাসের মৃদু ওঠানামা, সবকিছু রুদ্রের কাছে যেন অদ্ভুত এক মোহ তৈরি করেছে। হঠাৎ সে এগিয়ে গিয়ে মায়ার কানের কাছে মুখ এনে নরম গলায় বলে, এতটা সুন্দর হয়ে কেউ ঘুমায় কিভাবে বলো তো? মায়ার চোখ খুলে অবাক হয়ে তাকায়। রুদ্রকে এত সকালে নিজের ঘরে দেখে কিছুটা লজ্জা, কিছুটা বিস্ময়। সে উঠে বসতে যাচ্ছিল, কিন্তু রুদ্র ঠেলে দিল চাদরের ভেতরেই। না, উঠবি না এখন। আমি তোর ঘুম নষ্ট করতে আসিনি, শুধু তোকে একটু দেখতে এসেছি। মায়া চুপচাপ তাকিয়ে রইল, কিছুই বলল না। রুদ্র চুলে হাত বুলিয়ে বলল, তোর ঘুমন্ত চেহারাই আমার সকালটাকে সুন্দর করে দিল মায়া। তারপর চুপচাপ মায়ার হাতে কফির কাপটা দিয়ে বলল, চল, আজ আমি তোর জন্য সকালের কফি এনেছি, তবে শর্ত একটাই, তুই আজ শুধু আমার সঙ্গে থাকবি।
মায়ার ঠোঁটের কোণে এখন একটুকু লাজুক হাসি ফুটে উঠল। রুদ্র সেই হাসির দিকে তাকিয়ে যেন আরো একবার প্রেমে পড়ে গেল। চুপচাপ তাকিয়ে রইল, মনে মনে ভাবলো, এই মেয়েটাই আমার শান্তি, এই ঘর, এই সকাল, আর এই মায়া সবচাইতে আপন। এভাবেই রুদ্রের মধ্যে এক নিঃশব্দ গভীর ভালোবাসা গড়ে ওঠে, যেখানে কোনো অতিরঞ্জন নেই, আছে শুধু রুদ্রের নিঃশব্দ আবেগ, ছোট ছোট মুহূর্ত, আর মায়াকে ছুঁয়ে থাকার ছায়া। রুদ্র মায়ার পাশে চুপচাপ বসে আছে, কফির কাপটা মায়ার হাতে, কিন্তু চোখ দুটো রুদ্রের চোখে আটকে রয়েছে। ঘরে তখন সকালের নরম আলো ঝাড়ানো, আর এই নীরব মুহূর্তটা যেন এক অন্যরকম অনুভূতি বয়ে আনছে। রুদ্র ধীরে ধীরে মায়ার হাতে নিজের হাতটা রাখলো, তার গলার স্বর যেন কোমল, নরম। মায়া, জানিস, আমি প্রতিদিন চাই আমার সকালটা তোর চোখ খুলেই শুরু হোক। শুধু ঘুমানোর সময়টা দেখে যেন আমার পুরো পৃথিবী থেমে যায়। মায়া একটু লজ্জা পেল, চোখ নামিয়ে ফেলল, কিন্তু রুদ্র থামল না। সে ধীরে ধীরে মায়ার কানের কাছে ফিস ফিস করে মুখ নিয়ে বলল, তুই জানিস, তুই যখন চুপ করে থাকিস তখন তোর চোখ আমার সাথে কথা বলে। মায়া হেসে ফেলল, ঠোঁটের কোণে লাজুক হাসি। রুদ্র সেই হাসির সুযোগ নিয়ে তার গলায় ছুঁয়ে বলল, তোর এই লাজুক চাহনি আমাকে পাগল করে দেয়। তারপর হঠাৎই রুদ্র মায়ার কপালে একটা নরম চুমু খেলো। মায়া চোখটা বন্ধ করলো, যেন সেই ছোঁয়ায় পুরো শরীর জুড়ে একটা কাঁপুনি ছড়িয়ে পড়লো। রুদ্র আস্তে আস্তে বলল, মায়া, তুই যদি জানতি আমি প্রতিদিন কিভাবে নিজেকে ধরে রাখি তোর সামনে, তাহলে হয়তো তুই আমায় একটু বেশি ভালোবাসতি। সকালটা ছিল মেঘলা রৌদ্র ছায়া মিশ্রিত এক সৌন্দর্য। ফ্রান্স শহরটা যেন ঘুম ভেঙে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। শুনশান রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলছিল মার্সিডিজ। স্টিয়ারিংয়ে ছিল রুদ্র, চিরাচরিত রাগী ও গম্ভীর চেহারা, চোখে রোদ চশমা, ঠোঁটের কোণায় অল্প জামা কাপড় কাড়াকাড়ি চাপা। পেছনের আসনে বসেছিল মায়া, জানালার পাশে মাথা হেলানো, তার চোখে মুগ্ধতা, বাইরের শহরের অপরূপ দৃশ্য, ফরাসি স্থাপত্য, গাছপালা, সকালের কুয়াশায় ধোঁয়াটে সৌন্দর্য, সবকিছু যেন তার নিঃশব্দ ভালো লাগার ভাষা হয়ে উঠেছিল। রুদ্র একবার রিয়ার ভিউ মিররে তাকিয়ে মায়াকে দেখে নিল। মেয়েটা আজও চুপচাপ, কিছুই বলছে না, কিন্তু ওর মুখে সেই চিরচেনা লাজুক হাসি, যা রুদ্র প্রকাশ্যে কিছু না বললেও মনের ভেতরে এক অদ্ভুত আলোড়ন তোলে। পেছনে বসে ঘোরার ঘোরার কি মানে, সামনে এসে বসো, রুদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে। মায়া একটু চমকে তাকালো, তারপর আস্তে আস্তে সামনের সিটে গিয়ে বসলো। কথার বদলে তার আঙ্গুল খেলছিল আঁচলের কোণে। রুদ্র এক ঝলক তাকিয়ে বলল, ভয় পাস নাকি আমার পাশে বসতে? মায়া মুখ নামিয়ে হাসলো, চোখ তুলে কিছুই বলল না। মার্সিডিজ তখন প্রবেশ করলো প্যারিসের হৃৎপিণ্ডে, সেই ঐতিহাসিক রাস্তাগুলো দিয়ে। পাশে আইফেল টাওয়ার দেখা যাচ্ছিল দূর থেকে। গাড়ির জানালা দিয়ে বাতাস এসে মায়ার চুল এলোমেলো করছিল। রুদ্র এক হাত বাড়িয়ে ওর চুলগুলো কানের পাশে গুজিয়ে দিয়ে বলল, ভালো লাগছে? মায়া হালকা গলায় বলল, অসাধারণ। রুদ্র একটু হাসলো, অন্তত তার ঠোঁটের কোণে সামান্য নরমতা দেখা গেল। এই সফর যেন ছিল দুজনের ভেতরে দূরত্ব কমিয়ে আনার এক নিঃশব্দ চেষ্টা। মার্সিডিজের গতির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছিল তাদের সম্পর্ক, লাজুকতা, গম্ভীরতা, আর এক চিলতে অনুভবের নতুন ভোরে। সারাটা দিন এভাবেই মায়ার সাথে সময় কাটায় রুদ্র। প্যারিসের রাস্তায় সন্ধ্যার আলো ঝলমল করছিল। আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে মায়া মুগ্ধ হয়ে চারপাশ দেখছিল। রুদ্র কিছুটা দূরে দাঁড়িয়ে নীরবে তাকিয়েছিল তার দিকে, চোখে একরাশ গোপন প্রেম আর অস্থিরতা। এত কাছাকাছি তবুও এতটা দূরে। মায়াকে ছুঁয়ে দেখা যায়, অথচ হৃদয়ের কথা বলা যায় না। রুদ্র অবাক হয় না, শুধু গভীরভাবে তাকিয়ে থাকে। মায়ের আচরণটা যেন বলে,
তুমি জোর করে এই সম্পর্কটা বানিয়ে নিয়েছো, কিন্তু মন জিততে পারোনি এখনো। মায়া হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যায়। লাল শাড়ির আঁচলে বাতাস লাগে, আর চোখের নিচে জমে থাকা কান্নাগুলো যেন গলার কাছে এসে আটকে যায়। সে উঠে যায় নিজের রুমে, দরজাটা বন্ধ। পেছনে রুদ্র দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ দরজার ওপারে। রাত গভীর, মায়া সেজে আছে, কিন্তু নিজের ইচ্ছেতে নয়। পরনে লাল শাড়ি, হাতে আলতা, কপালে টিপ, আর সবকিছু যেন নিঃশব্দে প্রতিবাদের ছায়া মেখে আছে। রুদ্র ঢোকে রুমে। আজ তার চোখে উত্তেজনা নেই, আছে গম্ভীরতা। সে ধীরে ধীরে মায়ার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু কাছে যায় না। তুই চাইছিলি না এই বিয়েটা হোক? জানি, তবুও তবুও হলো তো। তার গলায় গিল্টি, আর অথচ আবেগের গাঢ়। মায়া মাথা নিচু করে বলে, তুমি আমার সম্মতি না নিয়েই আমাকে বেঁধে ফেলেছ রুদ্র ভাই। এখন এই সাজসজ্জার মানে আমি বুঝি না। রুদ্র এগিয়ে গিয়ে ধীরে ধীরে মায়ার হাতটা ধরে। তুই চাইলে আজ রাতে কিচ্ছু হবে না, আমি কিছুই করব না, কচ্ছম। মায়া চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে, আমি ঘৃণা করি জোর করে ভালোবাসাকে, কিন্তু তবুও আমি আজ তোমার চোখে শুধু এতটুকু সত্য দেখতে চাই। ভালোবাসো আমাকে রুদ্র ভাই? রুদ্র তার দুই হাত ধরে চোখে চোখ রেখে জবাব দেয়, পাগলের মতো। তারপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। বিয়ের পরের দিন সকালে রুদ্র মায়ার সামনে পাসপোর্ট আর টিকিটের খামটা রেখে দেয়। মায়া অবাক হয়ে তাকায়। ফ্রান্স? তার গলায় বিস্ময়ে মিশে থাকে। রুদ্র হেসে মাথা হেলে বলে, হ্যাঁ, তোকে এবার আমার জীবনের সেই জায়গাটা দেখাতে চাই, যেখানে আমি তোকে নিয়ে স্বপ্ন দেখতাম, একা একা। মায়া চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করে, তুমি ভেবেছো আমি সব ফেলে চলে যাব? রুদ্র এগিয়ে আসে, হাত ধরে। না, আমি ভেবেছি তুই যদি আমার সঙ্গে এক নতুন শুরু করতে চাস তবে চল, না চাইলে আমি একা যাব। তোর সিদ্ধান্তের ওপরেই সবকিছু নির্ভর করে। সেই প্রথম মায়ার মুখে এক টুকরো শান্ত, ভেতর থেকে জন্ম নেওয়া হাসি দেখা যায়। সে টিকিটটা হাতে তুলে নেয়, আর কিছুই বলে না। প্যারিসের পথে, প্রেমের ছোঁয়ায়। ফ্লাইটের জানালার ধারে বসে আছে মায়া, নিচু হয়ে মেঘ দেখছিল। রুদ্র তার পাশেই, কিন্তু একটুও ব্যস্ত বা ছটফট করে না। তার চোখে এখন এক ধরনের প্রশান্তি। যে মায়াকে একদিন এক রকম ভাবে চেয়েছিল, আজ তাকেই পেয়েছে, কিন্তু ভালোবাসা দিয়ে। প্যারিসে পৌঁছানোর পর গাড়িতে বসে মায়া দেখে শহরটার চেহারা ঝকঝকে রঙিন, কিন্তু অপরিচিত। তবু পাশে রুদ্র আছে বলেই মায়া আজ ভয় পায় না। রুদ্র তাকে নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে আসে, একটি বড় দোতলা বাড়ি, শহরের একদম প্রান্তে। ছোট্ট এক বাগান, কাচের দেওয়ালের পাশে এক ঝাঁক বইয়ের তাক। এখানে আমি তোকে কল্পনা করতাম, রুদ্র ফিসফিস করে। প্রতিদিন ভাবতাম তুই যদি একদিন এখানে আসিস, কেমন লাগবে তোর। মায়া চারপাশে তাকায়। এই বাড়িটায় এমন এক প্রশান্তি আছে, যেন শহরের কোলাহল থেকেও দূরে। আবার মনের গহীনে এক প্রেমের আশ্রয়। দিনগুলো কেটে যেতে থাকে ধীরে ধীরে। রুদ্র সকালে অফিসে যায়, কিন্তু বিকালে ফিরেই মায়ার জন্য রান্না শেখে, তার সাথে হাঁটে, গান চালিয়ে নাচ শেখায়। মায়া এবার নিজেকে হারিয়ে ফেলেনি, বরং খুঁজে পেয়েছে। সে লেখে, আঁকে, বই পড়ে, আর রুদ্রকে দেখে নতুন চোখে। রুদ্র আবার আগের মতো উত্তপ্ত পুরুষ নয়, সে এখন এক প্রেমিক, বন্ধু, সঙ্গী। রাত্রিগুলো হয়ে ওঠে গভীর, চায়ের কাপ হাতে বারান্দায় বসা, মেঘ দেখা, আর মাঝে মধ্যে নিঃশব্দে মায়ার মাথায় হাত বুলিয়ে দেওয়া। এই প্যারিসে রুদ্র আর মায়ার গল্প এক নতুন ছন্দে গাঁথা হতে থাকে, যেখানে না ছিল জোর, না ছিল ভয়, ছিল শুধু একটানা ধীর নিঃশব্দ ভালোবাসা। ফ্রান্সে আসার পর মায়ার ভেতরে যেন এক নীরব যুদ্ধ চলছিল। রুদ্র ছিল পাশে, কিন্তু কখনোই চাপ সৃষ্টি করেনি। সে শুধু চেয়েছে, থেকেছে, অপেক্ষা করেছে। একটি ভাঙা হৃদয় কখন যে আস্তে আস্তে আবার গড়ে ওঠে তার।
মায়া প্রথমে মানিয়ে নিচ্ছিল জায়গা, সময় এবং নিজেকে, কিন্তু কিছুদিন পর সে বুঝতে পারে সে আর কেবল মানিয়ে নিচ্ছে না, বরং অনুভব করতে শিখেছে। রুদ্রের প্রতিটি ছোট ছোট আচরণ, যত্ন মায়ার ভেতরের জমে থাকা অভিমান ধুয়ে দিতে থাকে। সকালবেলার গরম কফি, রান্নাঘরের রুদ্রের এলোমেলোভাবে রাখা ভাজা টোস্ট, কিংবা নিঃশব্দে জড়ানো একটা চাদর, এইসব ছোট মুহূর্তে যেন মায়া খুঁজে পেতে থাকে এক নতুন রুদ্রকে। একদিন বিকালে বই পড়তে পড়তে হঠাৎ রুদ্রের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে মায়া। রুদ্র আর নড়েনি, সে বুঝে গিয়েছিল এই ছোট্ট ঘুমটাই মায়ার বিশ্বাসের প্রথম ছোঁয়া। তারপর একদিন রুদ্র অফিস থেকে ফিরতেই মায়া রান্নাঘর থেকে এগিয়ে এসে বলে, আজ আমি রান্না করেছি, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। রুদ্র থমকে যায়। এই মায়া তো কখনো এমন করে বলেনি কিছু। তার চোখে জল আসে, কিন্তু সে হেসে মাথা নেড়ে বলে, তুই বললি বলেই তো ভালো লাগলো। খাবার কেমন সেটা এখন বড় কথা না। রাতের বেলা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে মায়া হঠাৎ রুদ্রের হাতটা ধরে। একটু ভয়, একটু সাহস, তবে চোখে এক টুকরো নির্ভরতা। তুমি বদলে গেছো রুদ্র ভাই, আর আমি ধীরে ধীরে তোমায় বুঝতে শিখেছি। রুদ্র কিছুই বলে না, শুধু সেই হাতটা ধরে রাখে আরো শক্ত করে। সেই রাতেই প্রথমবার মায়া নিজেই রুদ্রকে কাছে টানে। এবার আর কোনো বাধা নেই, কোনো ভয় নেই, নেই শুধু প্রেমের এক নীরব স্বীকৃতি। রুদ্র জানতো ভালোবাসা কখনো দাবিতে আসে না, তাকে কেবল সময় দিতে হয়, যত্নে রাখতে হয়, আর ধৈর্য ধরতে হয়। আর মায়া, সে বুঝে গিয়েছিল এই মানুষটা আর আগের মতো নয়। এই রুদ্র বদলে গেছে শুধু তার জন্য, এবং সেই সত্যি মায়া তাকে মন থেকে মেনে নিয়েছে। এভাবেই যাচ্ছিল তাদের দিন, কিন্তু একদিন হঠাৎ রুদ্র ড্রিঙ্ক করে বাসায় ফিরছে। রুদ্রের চোখ লাল টকটকে, ভুরু কুঁচকে আছে, মাতাল শরীরটা দুলছে, তবুও পা টেনে টেনে সে ঘরে ঢোকে। মায়া তখন নিজের পড়ার টেবিলে বসে, চমকে ওঠে দরজার শব্দে। তুমি এই অবস্থায় আবার ফিরলে? তার কণ্ঠে ছিল উদ্বেগ। রুদ্র কিছু না বলে সামনে এগিয়ে আসে। নেশার ঘোরে তার দৃষ্টি ঝাপসা, কিন্তু সেখানে তৃষ্ণা, অভিমান আর দাহে পোড়া এক আকাঙ্ক্ষা। তোমার কি হয়েছে রুদ্র? প্লিজ দূরে যাও। চুপ। সে গর্জে ওঠে, আমার একটা বেবি চাই সুইটহার্ট, তোর আর আমার ভালোবাসার চিহ্ন। তোকে আমি পৃথিবীর আলো দেখাতে চাই, তাকে আমার করে রাখতে চাই। প্লিজ না করিস না। মায়া পিছিয়ে যেতে চায়, কিন্তু রুদ্রের শক্ত হাতে থেমে যায় সে। তার হাত ধরে টেনে নিজের দিকে আনে রুদ্র। ঠোঁটের কাছে মুখ নিয়ে যায়, নিঃশ্বাসে অ্যালকোহলের গন্ধ। রুদ্র তার ঠোঁট জোড়া মায়ার ঠোঁটে মিশিয়ে দেয়। 10 মিনিট পর মায়ার ঠোঁট ছেড়ে তার জামাটা খোলার জন্য উদ্যত হয়, তখনই মায়া বাধা দিয়ে বলে ওঠে, রুদ্র, আমি এটা চাই না, এটা চাই না আমি। তোর না চাওয়ায় কিছুই যায় আসে না আজ। রুদ্রের কণ্ঠে কষ্ট আর রাগের মিশেল। সে ঠেলে দিয়ে আই বিছানায় মায়াকে। প্লিজ রুদ্র, আমার পিড়ি। পুরো কথাটা শেষ করার আগেই রুদ্র মায়ার মধ্যে মিশে যায়। কিছুক্ষণ পর মায়া জ্ঞান হারায়। সকালের মৃদু আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছিল। রুদ্রের মাথাটা যেন ফেটে যাচ্ছে। নেশা কেটে গেছে অনেকটাই, কিন্তু হৃদয়ের ভেতর অজানা এক ভার চেপে বসেছে। ধীরে ধীরে চোখ মেলে পাশে তাকাতেই তার নিঃশ্বাস আটকে গেল। মায়া নিস্তেজ কুঁকড়ে শুয়ে আছে, তার মুখ ঘোরানো, চোখে কান্নার দাগ শুকিয়ে গেছে, সাদা চাদরের এক কোণে লাল দাগ, রক্তের ছোপ। রুদ্র হতভম্ব, কণ্ঠ শুকিয়ে আসে, মায়া। সে হাত বাড়িয়ে স্পর্শ করতে যায়, কিন্তু হাত মাঝপথেই থেমে যায়। দৃষ্টি তার কাপড়ের দিকে যায়, আরো লাল দাগ। মায়ার পিরিয়ড ছিল, এই উপলব্ধি বজ্রঘাতের মতো এসে পড়ে মাথায়। আমি কি করলাম? রুদ্র পিছিয়ে বসে পড়ে বিছানার কিনারায়, চোখে আতঙ্ক, অনুশোচনা, নিজেকে ঘৃণার ছাপ। মায়া হঠাৎ চোখ মেলে তাকায়। চোখের কোণে কোনো অভিমান নেই, নেই রাগও, শুধু নিঃশেষিত এক নীরবতা, যেন কোনো কিছু বলার প্রয়োজন নেই। রুদ্র কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি জানতাম না, আমি আমি কিভাবে এটা। মায়া কিছুই বলে না, শুধু মুখ ফিরিয়ে নেয়।
এই নীরবতা রুদ্রকে আরেকবার গুঁড়িয়ে দেয়। সে বুঝে যায় সে আজ শুধু ভালোবাসাকে অপমান করেনি, মানুষ হিসাবেও নিজেকে ভেঙে ফেলেছে। পরের দিন বিকেল, রুদ্র সারাদিন নিজের ঘরে বন্দি ছিল। খাবার মুখে তোলেনি, এমনকি পরিবারের কারোর মুখেও তাকায়নি। মাথার ভেতরে শুধু ঘুরে ফিরে আসছে মায়ার ক্লান্ত চোখ দুটো, সেই লাল চোখ আর নিজের হিংস্র রূপ। সে নিজেকে আয়নার সামনে দাঁড় করায় ভাঙা, হতবুদ্ধি, লজ্জিত এক মানুষ। নিজেকে চেনা যায় না। রাতের দিকে রুদ্র ধীরে ধীরে মায়ার দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে কোনো শব্দ নেই। সে কড়া নাড়ে না, শুধু ফিসফিসিয়ে বলে, মায়া, একবার কথা বলবি? কোনো জবাব আসে না। আমি জানতাম না, বিশ্বাস কর, আমি শুধু তোকে ভালোবাসি। কিন্তু যা করলাম সেটা কোনো ভালোবাসা ছিল না। আমি শেষ হয়ে যাচ্ছি। দরজার ওপাশ থেকে মৃদু কণ্ঠে আসে, তোমার ভালোবাসায় নিরাপত্তা নেই রুদ্র, শুধু আগুন আছে। আমি এখন খুব ক্লান্ত, দয়া করে আমাকে একটু সময় দাও। রুদ্র কাপা গলায় বলে, আমি অপেক্ষা করব, যতদিন লাগে। পরবর্তী কিছুদিন মায়া কারোর সঙ্গে বেশি কথা বলে না। ক্লাসে যায় ঠিকই, কিন্তু চোখে মুখে নিস্তেজতা। রাতে খাওয়া দাওয়া প্রায় বন্ধ, বাথরুমে লুকিয়ে কাঁদে। রুদ্র তাকে দূর থেকে দেখে, কিছুই বলে না। মাঝে মাঝে গেটের কাছে দাঁড়িয়ে থাকে, যদি একবার চোখ মেলানো যায়। কিন্তু মায়া তাকায় না। এক সপ্তাহ পরে রুদ্র মায়াকে চুপচাপ লাইব্রেরিতে দেখে। সে এগিয়ে যায় না, শুধু একটা চিরকুট রেখে আসে টেবিলের ওপর। আমি দুঃখিত, বললে কিছুই বদলাবে না, কিন্তু আমি বদলাতে চাই। তুই চাইলে আমি চিরকাল দূরে থাকব, কিন্তু যদি একটু বিশ্বাস রাখতে পারিস, আমি তোর জন্য নতুন করে বাঁচতে চাই। মায়া চিরকুটটা পড়ে, চোখে জল আসে, কিন্তু ঠোঁটের কোণে হালকা একটা কাপা হাসি। আমি দুঃখিত, বললে কিছুই বদলাবে না, কিন্তু আমি বদলাতে চাই। তুই চাইলে আমি চিরকাল দূরে থাকব, কিন্তু যদি একটু বিশ্বাস রাখতে পারিস, আমি তোর জন্য নতুন করে বাঁচতে চাই। মায়া চিরকুটটা পড়ে, চোখে জল আসে, কিন্তু ঠোঁটের কোণে হালকা একটা কাপা হাসি। এই মুহূর্ত থেকেই শুরু হয় রুদ্রের রেডেম্পশন আর্ক। অর্থাৎ সে রাগটাকে নিয়ন্ত্রণ করবে। সে ধীরে ধীরে নিজের রাগটাকে নিয়ন্ত্রণে আনে। থেরাপি নেয়, মায়ার সম্মান আর সীমারেখাকে গুরুত্ব দেয়, এবং শুধু প্রমাণ করতে চায় সে বদলাতে পারে, ভালোবাসতে পারে, যেমন মায়া চায়। পরবর্তী 2 মাসে রুদ্র অনেকটা বদলে গেছে। এখন আর আগের মতো রাগে ফুঁসতে দেখা যায় না তাকে। সে প্রতিটি কাজ শান্তভাবে করে। রোজ সকালে মায়ার জন্য লাইব্রেরিতে গিয়ে তার টেবিলে রেখে আসে ছোট ছোট চিরকুট। আজ তার প্রিয় লেখকের নতুন বই এসেছে, যদি আজ একটু খুশি হোস, নিজেকে ভালোবাসবি। মায়া কিছুদিন এইসব পড়েও পাত্তা দেয় না। একদিন হঠাৎ মায়া ক্লাস থেকে বেরোতেই বৃষ্টি নামে, তার ছাতা নেই। হঠাৎ পেছন থেকে কেউ ছাতা ধরে। রুদ্র। সে কিছুই বলে না, শুধু ছাতা ধরে এগিয়ে যায় মায়ার সঙ্গে। মায়া ধীরে বলল, তুমি বদলে গেছো। রুদ্র হালকা হাসে, আমি শুধু শিখছি কিভাবে ভালোবাসতে হয়, যাতে তোর কোনো ক্ষতি না হয়। একটা সন্ধ্যা, নদীর ধারে রুদ্র মায়াকে ডেকে নিয়ে যায়, কিন্তু কোনো চাপ দেয় না, শুধু বলে, আমি জানি আমি যা করেছি তা ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু তুই চাইলে আমি সারা জীবন অপেক্ষা করব। তুই আমার কাছে ভালোবাসা, তৃষ্ণা না। মায়ার চোখে জল চলে আসে, ধীরে বলে, তুমি যখন আমায় আঘাত করেছিলে, আমি শুধু শরীরে না, ভেতরটায়ও ভেঙে পড়েছিলাম। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি তুমি সেই ভাঙা টুকরোগুলো তুলে নিয়ে নতুন করে সাজাতে চাইছো। আমি তোমাকে ক্ষমা করতে চাই, একদিন। রুদ্র মায়ার হাতটা ধরে, কিন্তু আলতো করে। আমি প্রতিদিন নিজেকে ঠিক করব, শুধু যাতে একদিন তুই নিজে থেকে এই হাতটা ধরবি। মায়া রুদ্রকে দেখে, একদিন নিজের চিরচেনা বারান্দায় দাঁড়িয়ে, তার মুখে শান্তি, চোখে চেনা রোদ পড়েছে, আর সে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র নিচে দাঁড়িয়ে তাকিয়ে আছে। মায়া নিচের দিকে ঝুঁকে মৃদু হেসে বলে, চিরকুটটা আজকে কে দেবে? রুদ্র হেসে ওঠে, আজ তো নিজেই বললি, তার মানে একটা চিরকুট তোর কাছে পৌঁছেছে। প্যারিস, বসন্তকাল, 2 বছর পর। বসন্ত যেন প্যারিসে একটু বেশি রং ছড়ায়। সেই পরিচিত বারান্দায় এখন 2টি কাপ,
একটাই কফি, একটাই দুধ চা। মায়া এখন একজন ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার। সদ্য অ্যাপ্রন যখন সে বেরোয়, রুদ্র দূর থেকে তাকিয়ে থাকে, যেন প্রতিটি দিন নতুন করে প্রেমে পড়ে। রুদ্র এখন ফ্রান্সে একাধিক কোম্পানির ডিরেক্টর, কঠোর, নির্ভুল, কিন্তু মায়ার কাছে সে এখনো সেই চুপচাপ গভীর চোখের মানুষ। একটি বিশেষ সন্ধ্যা। সেই সন্ধ্যায় মায়া ক্লান্ত হয়ে ঘরে ফেরে, ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়, চোখ দুটো লাল। রুদ্র এগিয়ে এসে কপালে চুমু খায়। আজ কেমন ছিল দিনটা? মায়া হালকা হাসে। রোগী বাঁচাতে পারিনি। রুদ্র তার হাতটা ধরে। কখনো হেরে গেলেও তুই আমার চোখে হিরোইন। তারপর মায়া ধীরে রুদ্রের কাঁধে মাথা রাখে। একটি চিঠি। একদিন মায়া রুদ্রের বইয়ের ভাঁজে একটা ছোট্ট চিঠি গুজে দেয়। রুদ্র রাতে পড়ে। তুমি জানো, তুমি যদি একদিন আমায় না ভালোবাসো, আমি তবু তোমার পাশে থাকবো, কারণ তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার ঘর। মায়া। রুদ্র চিঠিটা বুকের নিচে রেখে ঘুমায় সেই দিন। এক সকালে জানালার ধারে দাঁড়িয়ে থাকা মায়ার পেটে হাত রাখে রুদ্র। সে আসছে। মায়া ফিসফিসিয়ে বলে। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে জল। ছেলে হোক বা মেয়ে, আমি চাই সে তোমার মতো হোক মায়া। আর যদি আমার মতো হয়, তবে ভালোবাসতে শিখুক, ঠিক যেমন আমি তোমাকে শিখেছি ভালোবাসতে। মায়া চোখটা বন্ধ করে বলে, তুমি তো শুধু ভালোবাসনি রুদ্র, তুমি আমায় ঘর দিয়েছ, জীবন দিয়েছ। গল্পের শেষ লাইন। একটা প্রেম শুরু হয়েছিল চোখের ভাষায়, হঠাৎ দেখা একটা চাহনিতে। শেষ হলো এক সন্তান সম্ভবা স্ত্রীর হাতে চা নিয়ে আসা এক ভালোবাসার সকালে। এটাই ভালোবাসার প্রকৃতি, নীরব, গভীর এবং চিরন্তন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।